সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। সকলকে শুভ সন্ধ্যা। আমি আপনাদের সাথে আছি গোবিন্দ হালদার। তো প্রথমে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমি আছি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে। এর আগে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে সুপারিশপ্রাপ্ত ছিলাম এবং তার পূর্বে পল্লী বিদ্যুতের এইসি পদে চাকরি করেছি। আর বিসিএস এর জার্নি বলতে 41-44 বিসিএস এর নন ক্যাডার, 45 বিসিএস এর ভাইবা দিয়েছি, 46 বিসিএস এর লিখিত দিয়েছি। তো সেই হিসাব করলে আসলে আমি আপনাদেরই একজন সহযোদ্ধা। তো আমি আজকে আপনাদের সাথে আমার এই যে দীর্ঘ 7 বছরের যে পথ চলা চাকরির প্রস্তুতির ক্ষেত্রে, তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। তার সাথে সাথে গণিতের কিছু সমস্যা যেখান থেকে প্রশ্ন আসে সে সমস্ত বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এখানে কথাটা যে আপনি প্রস্তুতিটা কিভাবে নেবেন এই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে একটু আলোকপাত করার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথমে একটা কথা বলতে হয়, সেটা যে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, কিন্তু আমি যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এই কথাটা আসলে আমি বিশ্বাস করি না যে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি এটা তাদের জন্য প্রযোজ্য নয়। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে আসলে কি সাফল্যের পূর্ব শর্তটা আসলে কি? আমার কাছে সাফল্যের পূর্ব শর্ত প্ল্যান ওয়াইজ পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। আপনি যদি কৌশলগতভাবে পরিশ্রম না করেন তাহলে আপনার সফলতা পাওয়ার যে সময়টা সেটা কি হবে? বিলম্বিত হবে। তো এই জন্য কি করতে হবে? আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন করে আপনার প্রস্তুতিটাকে শানিত করতে হবে। তো এখন চাকরি পাওয়ার জন্য আমরা আসলে সবাই চাকরি প্রত্যাশী, চাকরি চাই। আর এখানে কিন্তু সবাই কম বেশি পড়াশোনা করে, যারা অনার্স শেষ করে আসছেন, এবং সবারই যোগ্যতা আছে একটি সম্মানজনক এবং একটি গভর্নমেন্ট সার্ভিসে নিজেকে প্রতিষ্ঠিত করার। কিন্তু আমরা আসলে কি কি ভুল করি যার জন্য আসলে আমরা এই প্রস্তুতিতে আসলে পিছিয়ে পড়ি? তো সেই বিষয় নিয়ে যে আমি একটু আসলে কথা বলার ট্রাই করব প্রথমে। তারপরে যে আমি আপনার ম্যাথমেটিক্স কিছু প্রবলেম দেখব, যে অধ্যায়টা থেকে আপনাদের বেশ কিছু কোশ্চেন বিগত সময় এসেছে, সেরকম একটা অধ্যায় আমি আপনাদের সাথে কন্ডাক্ট করার ট্রাই করব। তো প্রথমেই আসলে বলে নিতে চাই, আপনারা যারা যে এই যে চাকরির জন্য চেষ্টা করছেন তারা আসলে একটা 400 মিটার রেসে আছেন। মানে রেসটা কত মিটার? 400 মিটার। তো 400 মিটার রেসে যারা আছেন, এই যে আপনি অনেকে আছেন যে মাঝপথে আছেন, অনেকে আছে কি যে আপনার 300 মিটারে আছেন, অনেকে আছে একদম জিরোতে আছেন, অনেকে আছে 200 মিটারে আছে। দেখেন এই পর্যায়ে কি সবার অবস্থান কি সেম, তাই না? হ্যাঁ। এখন একটু খেয়াল করেন যে যদি আপনাকে সফলতা পেতে হয় তবে আপনাকে এই 400 মিটার পথে অতিক্রম করতে হবে। যে 300 মিটারে আছেন সেও তাকে কি করতে হবে? বাকি 100 মিটার পার হতে হবে, তাই না? তো এই জন্য কি করতে হবে? আপনাকে লেগে থাকতে হবে। সো এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা যে একটু মনে রাখবেন, যদি আপনারা সুযোগ পান কথাটা লিখেও রাখতে পারেন। হাল ছেড়ো না কো বন্ধু, উঠছে ঝড়, আসছে প্রলয়, বাড়ছে রাত, আসছে ভোর, দুরন্ত নির্ভীক, জিত আর সুনিশ্চিত। এই চাকরি প্রাপ্তির যাত্রায় যারা হাল ছাড়বে না এবং প্ল্যান ওয়াইজ পরিশ্রম করবে তাদের জয় সুনিশ্চিত। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এটা হয়ে আসছে। তো আরেকটা কথা না বললেই নয়, সেটা যে পৃথিবীতে স্বল্প সময়ের পরিশ্রম বৃথা গেলেও অধিক সময় পরিশ্রম বৃথা গেছে এরকম কোনো ইতিহাস নেই। এবং আমি ব্যক্তিগত লাইফে দেখেছি, আমার সাথে যারা চাকরি প্রত্যাশীরা আপনার কৌশলগতভাবে পড়াশোনা করেছে তারা কেউ খালি হাতে ফেরেনি। হয়তো সে তার ডিজায়ার চাকরি পায় নাই, কিন্তু আশপাশ দিয়ে কি সে তার চাকরি পেয়ে গেছে। তাহলে যারা ডিজায়ার চাকরি পায় নাই তাদের কি কৌশলগত কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলোর কারণে কি তারা তাদের ডিজায়ার জায়গাটায় যেতে পারে নাই।
তো সেই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আমি একটু হচ্ছে আপনাদেরকে বলার ট্রাই করব যে আসলে আপনাদের গণিতের প্রস্তুতিটা আসলে কিভাবে হওয়া উচিত, তাই না? সাথে হচ্ছে যদি আপনাদের অন্য কোনো সাবজেক্ট জানার থাকে সেটাও হচ্ছে আমি আপনারা এখানে যদি কমেন্ট করেন তাহলে হচ্ছে আমি সেটা সম্পর্কেও বলতে পারবো। কারণ হচ্ছে আমার 4টা বিসিএস এর লিখিত দেওয়া, 2টা সিনিয়র অফিসার ভাইবা দেওয়া এবং হচ্ছে 3টা বিসিএস এর ভাইবা দেওয়ার অভিজ্ঞতা থেকে আমি আসলে আপনাদের যে কোনো টপিক সম্পর্কে সামান্য হইলেও কিছু বলার সক্ষমতা রাখি। তো এজন্য প্রথমে হচ্ছে আমাদের গণিত নিয়ে একটা প্রবলেম কাজ করে, যারা হচ্ছে ব্যাংকের চাকরির জন্য হচ্ছে চেষ্টা করছেন বা আগামীতেও চাকরির জন্য চেষ্টা করবেন, তাদের 2টা সাবজেক্ট একটু ভালো হতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে গণিত, নাম্বার 2 হচ্ছে আপনার ইংরেজি। কেন এটা? কারণ হচ্ছে যে ইংরেজি এবং গণিতের উপরই আপনার চাকরির মোটামুটি 80% নির্ভর করে, আর বাকি থাকে হচ্ছে জিকে। এটা আসলে সবাই কম বেশি পারে। রিটেন পরীক্ষার উপরেই হচ্ছে যে আপনার জিকের যে 30 মার্ক আর বাকি যে 170 মার্ক সেটা হচ্ছে যে আপনার ম্যাথ ইংলিশ বেসই হচ্ছে কি কোশ্চেনটা হয়ে থাকে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে এখন শুরুতেই আছেন তারা হয়তো প্রিলির জন্য হচ্ছে চেষ্টা করবেন। তো প্রিলি হচ্ছে কি আপনার রিটেন পাশের একটা টিকিট, হ্যাঁ, রিটেন পরীক্ষা দেওয়ার একটা টিকিট। আপনি রিটেনে কিভাবে হচ্ছে যে বসবেন সেটা, এবং আপনার চাকরি নিশ্চিত করবে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা। কারণ ব্যাংকের 25 মার্কের ভাইবা, তো ভাইবাতে খুব একটা ডিফারেন্স বা হচ্ছে ব্যবধান তৈরি হয় না। তো এবার আমি হচ্ছে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমারই এক ছোট ভাই, সে হচ্ছে পরীক্ষা দিল অফিসার জেনারেল আর কি, হ্যাঁ। তো ওইবার হচ্ছে পদ ছিল 1500টি, অফিসার জেনারেলে 1400 সামথিং আর কি। তো সে বললো, পরীক্ষা দিয়ে আমাকে বললো যে দাদা আমার চাকরি হয়ে গেছে। আমি বললাম কিভাবে চাকরি হয়েছে? বলছে যে হচ্ছে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমার চাকরি হয়ে গেছে। তো ওই সার্কুলারে দেখা গেছে যে হচ্ছে আপনার সোনালী ব্যাংকে পদ ছিল হচ্ছে 193টা এরকম আর কি, আর অফিসার জেনারেলের কৃষি ব্যাংকে পদ ছিল প্রায় 1000-এর উপরে। তো দেখা গেছে যে হচ্ছে ওর সোনালী ব্যাংকে চাকরি হয়েছে, তার মানে ওর সিরিয়াল 1 থেকে 200-র ভিতরে ছিল। তাহলে সেটা সে কিভাবে বলতে পেরেছে? কারণ হচ্ছে তার লিখিত পরীক্ষাটা ভালো হয়েছিল, ঠিক আছে। তো এখন আমরা যদি হচ্ছে একটু মানে টপিক ওয়াইজ আলোচনা করি, তাহলে যেটা হচ্ছে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে দেখেন, আমরা হচ্ছে এমসিকিউ নিয়ে একটু কথা বলি, হ্যাঁ, এমসিকিউ নিয়ে একটু কথা বলি। এমসিকিউ যে পরীক্ষাটা হয়, এখানে ম্যাথমেটিক্স আসে হচ্ছে আপনার কয়টা? ম্যাথমেটিক্স আসে হচ্ছে 20টা, ঠিক আছে। তো এই যে ম্যাথমেটিক্স, এখানে ছেলে মেয়েদের বা হচ্ছে আমার প্রিয় শিক্ষার্থীদের প্রথমে যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে যে তারা যারা ম্যাথ একটু কম পারে তারা হচ্ছে কি করে, ম্যাথটাকে লাস্টে করে। এই ভুল করা যাবে না। এই ভুল যদি আপনি করেন তাহলে হচ্ছে কি আপনি পরীক্ষার আগেই বাদ, পরীক্ষার আগেই হচ্ছে আপনি বাদ। কারণ এখানে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে আপনি টাইমের চাপে যখন পড়বেন তখন হচ্ছে কি করতে পারবেন, অন্যান্য সাবজেক্ট অ্যান্সার করতে পারবেন। কারণ দ্রুততম সময়ে আপনার হচ্ছে ইংরেজি অ্যান্সার করা যায়, বাংলা অ্যান্সার করা যায়, কিন্তু কি অ্যান্সার করা যায় না? ম্যাথমেটিক্স অ্যান্সার করা যায় না। কারণ যখন আপনি সময়ের চাপে পড়ে যাবেন তখন হচ্ছে আপনি দ্রুত করা ট্রাই করবেন, ম্যাথ দ্রুত করা যায় না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সেই দীর্ঘ 10 বছরের পড়ানোর অভিজ্ঞতা বা নিজে চাকরির পরীক্ষা দেওয়া বা অন্যান্য পরীক্ষা দিয়ে আমি যেটা আর কি বুঝলাম আমি সেটাই বললাম আপনাদেরকে। তো আপনারা যারা হচ্ছে পিডি পরীক্ষা দিবেন, অবশ্যই যারা ম্যাথ ভালো পারেন তারা ম্যাথ প্রথমে করবেন। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে যে আপনি প্রথমে কতটুকু টাইম ম্যাথের জন্য দিবেন। ম্যাথের জন্য এমসিকিউ পরীক্ষায় হচ্ছে আপনার ম্যাথের জন্য প্রথমে হচ্ছে যারা প্রথমে ম্যাথ করবেন তারা হচ্ছে টাইম দিবেন হচ্ছে ম্যাথের জন্য 25 মিনিট। এখন একটু খেয়াল করেন, আপনি ম্যাথের জন্য টাইম দিলেন হচ্ছে কতটুকু? 25 মিনিট, তাই না? এই যে 25 মিনিট আপনি টাইম দিলেন, আপনি তো 25 মিনিটে 20টা ম্যাথ নাও পারতে পারেন। আপনি কিভাবে ম্যাথ সিলেকশন করবেন? ম্যাথ সিলেকশন করবেন যে সমস্ত প্রশ্ন, ম্যাথের প্রশ্ন ছোট সেই সমস্ত ম্যাথ আপনি আগে অ্যান্সার করবেন।
আমি কি বলছি বুঝাইতে পেরেছি? আপনি 1 নাম্বার থেকে শুরু করবেন না, বা ম্যাথের শুরু থেকে শুরু করবেন না। আপনি শুরু করবেন হচ্ছে যে সমস্ত ম্যাথের হচ্ছে কি প্রশ্ন ছোট, সেগুলোকে আগে অ্যান্সার করবেন, ঠিক আছে? এবং করতে করতে আপনি 25 মিনিটে দেখলেন আপনি ম্যাথ অ্যান্সার করতে পেরেছেন 30টা, ওকে ফাইন, 30টা ম্যাথ অ্যান্সার করতে পেরেছেন, আর আপনার করার দরকার নাই। সরি, 13টা ম্যাথ অ্যান্সার করতে পেরেছেন, আর আপনার করার কি নেই, দরকার নেই। 25 মিনিট শেষ, আপনি ম্যাথ থেকে বের হয়ে যাবেন। তাহলে এখন আপনার হাতে থাকলো হচ্ছে কতটুকু টাইম? হাতে থাকলো 35 মিনিট। কোশ্চেন বাকি কয়টা? 80টা। তার মানে পার মিনিটে হচ্ছে কি আপনাকে 2টার বেশি কোশ্চেন আপনাকে মার্ক করতে হবে, তাই না? এক্ষেত্রে আপনার কি করণীয়? এরপরে হচ্ছে আপনি কি জিকে বা বাংলা যেটা ভালো পারেন সেগুলো হচ্ছে আপনি মার্ক করা শুরু করবেন, যেটা মনে হবে যেটা অ্যান্সার হতে পারে। কারণ 0.25 নেগেটিভ হচ্ছে কত ব্যাংকের পরীক্ষায়? 0.25। যেটা অ্যান্সার হতে পারে সেটা আপনি সাথে সাথে হচ্ছে কি মার্ক করে চলে যাবেন, ঠিক আছে? তো দ্রুততম সময় হচ্ছে কি বাংলা, ইংরেজি এবং জিকে, এইগুলো হচ্ছে যে আপনি মার্ক করার ট্রাই করবেন। তাহলে ম্যাথের পরে হচ্ছে আপনি জিকের যে হচ্ছে আপনার 20 মার্ক, সেখানে হচ্ছে আপনি টাইম দিবেন, এখানে টাইম দিবেন হচ্ছে আপনি 10 মিনিট। এরপরে থাকে হচ্ছে কম্পিউটার, কম্পিউটারে যে হচ্ছে আপনার 10 মার্ক, এইখানে টাইম দিবেন হচ্ছে আপনি 5 মিনিট। দ্রুত, যেটা পারবেন সাথে সাথে দাগাই যাবেন, যেটা পারবেন না সেটা হচ্ছে কি আপনি স্কিপ করে যাবেন, ঠিক আছে? এবার আসেন হচ্ছে যে আপনার কি থাকে বাংলা। বাংলায় হচ্ছে কত মার্ক? বাংলায় থাকে হচ্ছে আপনার 25 মার্ক। এখানে হচ্ছে আপনি টাইম দিবেন হচ্ছে 20 মিনিট। আর ইংরেজিতে থাকে হচ্ছে 25 মার্কস, এখানে টাইম দিবেন হচ্ছে আপনি 20 মিনিট। এখানে যদি হচ্ছে দুইটায় আপনি 20-20 বা 35 মিনিটে শেষ করতে পারেন, তাহলে হচ্ছে এখানে ম্যাথ যদি কোনোটা বাকি থাকে তাহলে সেই ম্যাথগুলো আপনি করার ট্রাই করতে পারেন, ঠিক আছে? তাহলে এবার একটু খেয়াল করেন, আপনি হচ্ছে সরি বাংলা এখানে হচ্ছে 10 মিনিট টাইম দেন, আর এখানে হচ্ছে 10 মিনিট। 10 10 20, 20 আর 10 30, 30 আর 30 60। এখানে হচ্ছে যে আপনি এখানে 10 10, আপনি এখানে কত 20 মিনিট টাইম দিবেন, ঠিক আছে? তো তাতে কি হবে? তাহলে হচ্ছে আপনি এই যে এমসিকিউ যে পরীক্ষাটা, এইখানে কৌশলগত কোনো ভুল হবে না। এখন কথা হচ্ছে যে আপনি ম্যাথ তো ভালো নাও পারতে পারেন, হ্যাঁ, ম্যাথ ভালো পারবেন না, এটা হতেই পারে। সেক্ষেত্রে আপনি ম্যাথটা কি করবেন? মাঝে করবেন। তাহলে প্রথমে আপনি কি দাগাবেন? বাংলা বা হচ্ছে জিকে যেগুলো ভালো পারেন সেই জায়গাগুলো হচ্ছে আপনি দাগাবেন। ম্যাথটা শুরু করবেন 20 মিনিটের পরে, মাঝের হচ্ছে কি 20 থেকে 25 মিনিট আপনি ম্যাথ করবেন, লাস্টের দিকে হচ্ছে কি যে পার্টটুকু বাকি থাকবে সেই পার্টটুকু হচ্ছে কি আপনি অ্যান্সার করবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যাঁ। এবং এটা সবসময় এটাই মনে রাখতে হবে যে হচ্ছে কখনোই ম্যাথ লাস্টে করা যাবে না। যদি করেন তখন হচ্ছে কি আপনি নিজেই দেখবেন যে আপনার জন্য এটা কি হয়ে আসতেছে, একটা প্রবলেম তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি হচ্ছে এটাকে একটু শাফেল করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমরা কোথায় কতটুকু টাইম দিব প্রিলিতে। ইংলিশে দিব হচ্ছে 10 মিনিট, বাংলায় দিব হচ্ছে 10 মিনিট, বিজ্ঞানের দিব জিকেতে দিব 10, কম্পিউটার 5, ম্যাথে হচ্ছে 20 থেকে 25 মিনিট। এই সময়টা হচ্ছে কি আমরা কি করব? টাইম ম্যানেজমেন্ট করব। এখন একটু বলি যে ম্যাথের প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত। হ্যাঁ, ম্যাথের প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত। দেখেন, আমরা যদি হচ্ছে গত 4-5টা বা 8-10টা হচ্ছে পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা পরীক্ষায় অ্যালজেব্রা, তারপরে হচ্ছে যে আপনার জিওমেট্রি, তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে আপনার সূচক এবং লগারিদম, এবং হচ্ছে মান নির্ণয়, এই টপিকগুলো থেকে হচ্ছে কি প্রত্যেকটা পরীক্ষায় ইচ অ্যান্ড এভরি ওয়ান, ঠিক আছে, প্রতিটা পরীক্ষায় হচ্ছে কি প্রশ্ন এসেছে। তাহলে কি আপনাকে এই টপিকগুলোতে জোর দিতে হবে? আচ্ছা, তাহলে বাকি যে টপিকগুলো থাকে যেগুলো থেকে র্যান্ডমলি প্রশ্ন আসে, সেগুলো কি আপনাকে জোর দিতে হবে না? হ্যাঁ, সেগুলো তো জোর দিতে হবে। তাহলে ম্যাথমেটিক্স পড়ার সিস্টেমটা আসলে কি, আপনাকে প্রত্যেকটা টপিকই পড়তে হবে, যেটা আপনি একটু কম পারেন, যেখান থেকে একটু হচ্ছে আপনার প্রশ্ন কম আসে, সেগুলো আপনি কি করবেন? সেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়বেন। আর যেখান থেকে হচ্ছে কি আপনার
প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলোতে হচ্ছে কি করবেন, সেগুলোতে হচ্ছে আপনি একটু বেশি জোর দিবেন। এখন আমাদের আরেকটা মেইন প্রবলেমটা কিভাবে কাজ করে দেখেন, আপনি যখন হচ্ছে ম্যাথ করবেন তখন কি করেন, এরকম মোটা একটা বই নেন, ঠিক আছে, মোটা একটা বই নিয়ে প্রথম থেকে হচ্ছে কি আপনি করা শুরু করেন এবং শেষ পর্যন্ত করতে করতে এগিয়ে যাওয়ার ট্রাই করেন। কেন ভাই আপু? দেখেন, আপনি যদি হচ্ছে প্রথম থেকে ম্যাথ করা শুরু করেন, শেষ পর্যন্ত যান, এরপর কি প্রথমে যেগুলো করছেন সেগুলো কি মনে থাকবে? কখনোই মনে থাকবে না। সো মনে থাকবে না, এটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি একজন হিউম্যান, আপনার এত কিছু মনে থাকার কথা না, এটা কারোরই মনে থাকে না, আমারও ব্যক্তিগতভাবে মনে থাকে না, তাই না? তাহলে আসলে কি করব আমি? হ্যাঁ, আপনি সেটাই করবেন যেটা আমি এখন আপনাকে বলছি। ধরেন আপনি একটা টপিক বললেন যে আমি আজকে এই ম্যাথগুলো করব, হ্যাঁ, তাহলে ম্যাথগুলো করব কোন টপিক? ধরে নিলাম হচ্ছে আমরা আজকে করব হচ্ছে ধরেন বিন্যাস এবং সমাবেশ। এই বিন্যাস এবং সমাবেশ থেকে আমি সিলেক্ট করলাম যে কয় ধরনের ম্যাথ আছে, সেই কয় ধরনের ভিতরে আমি প্রিলির জন্য 15টা ম্যাথ সিলেক্ট করব এবং রিটেনের জন্য আমি 10টা ম্যাথ সিলেক্ট করব। তাহলে প্রিলির জন্য 15টা আর রিটেনের জন্য 10টা। আমি আবারও বলছি, যে কোনো একটা টপিক থেকে প্রিলির জন্য 15টা, রিটেনের জন্য হচ্ছে 10টা। এই 10টা ম্যাথ আপনি সিলেক্ট করবেন, এই 10টা ম্যাথ হচ্ছে আপনি নোট করবেন, এগুলোই আপনি বারবার করবেন। আমি আবারও বলছি, এগুলোই আপনি বারবার করবেন, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে একটা সময় দেখবেন যে আপনার ওই টপিকের উপর একটা এক্সপার্টাইজ, মানে হচ্ছে দক্ষতা তৈরি হয়েছে। দক্ষতা কিভাবে তৈরি হয়? একই জিনিস বারবার অনুশীলনের মাধ্যমে হচ্ছে কি দক্ষতা তৈরি হয়, স্টাডি হ্যাবিট। হ্যাঁ, আর আমাদের ব্রেন কি চায়? আমাদের ব্রেন চাই হচ্ছে রিপিটেশন, ঠিক আছে? কি চাই? রিপিটেশন। সো একই জিনিস যখন আপনি আপনার ব্রেনকে বারবার দিবেন, একটা সময় সে কি করবে? পার্মানেন্টলি স্টোর করবে। তাহলে আপনার কাজ হচ্ছে যে কোনো একটা টপিকের 15টা প্রিলির কোশ্চেন, 10টা রিটেনের কোশ্চেন হচ্ছে কি আপনি আলাদা করবেন, নোট করবেন, নোট করে ওই ম্যাথগুলো বারবার করবেন। তাহলে ম্যাথমেটিক্সের টপিক যদি আমরা ধরি, তাহলে ব্যাংকের জন্য টপিক আছে সর্বোচ্চ ধরেন 12 থেকে 15টা। তাহলে 15 গুণ 15 মানে হচ্ছে যে আপনার বা হচ্ছে 20টাও যদি ধরেন, তাহলে প্রিলির ম্যাথ হয় হচ্ছে আপনার 300 আর রিটেনের ম্যাথ হয় হচ্ছে আপনার 10টা করে করলে হয় হচ্ছে 150টা। এখন কথা হচ্ছে যে আপনি প্রিলির জন্য 300 ম্যাথ করবেন, রিটেনের জন্য করবেন 150টা ম্যাথ, এতে কি সব কমন আসবে? না। কমনের নিশ্চয়তা আমি কেন, স্বয়ং সৃষ্টিকর্তা এবং প্রশ্নকর্তা ছাড়া আসলে কেউ দিতে পারে না বা দেওয়া সম্ভব না। তাহলে কি, হ্যাঁ, এর ভিতরে যেগুলো আসবে সেগুলো আপনি ভুল করেন না, তাহলেই হবে, ঠিক আছে? আর যেগুলো না আসবে আগে থেকেই ছেড়ে দেন। সফলতা নির্ভর করে কিন্তু দুইটা জিনিস, যেগুলো আপনি পারেন সেখানে আপনার ভুল হবে না, আর যেগুলো আপনি পারেন না সেটা আগেই ছেড়ে দিতে হবে। যেখানে নিশ্চিত পরাজয় সেখানে যুদ্ধে লড়তে যাওয়া হচ্ছে কি বোকামি, ঠিক আছে? সো এইবার আমি একটু বলি যে আপনারা সবাই হচ্ছে সানঝুর নাম শুনছেন, দ্য আর্ট অফ ওয়ার। এই বইয়ের মানে এটা একটা বিখ্যাত বই, এই বিখ্যাত বইয়ের হচ্ছে রচয়িতা হচ্ছে সানঝু। তো সে বলছে যে হচ্ছে আপনার যদি যুদ্ধে জয়লাভ করতে হয়, তবে আপনার প্রতিপক্ষ সম্পর্কে কি করতে হবে? আপনাকে জ্ঞান লাভ করতে হবে এবং প্রতিপক্ষকে আপনার কমফোর্ট জোনে নিয়ে আসতে হবে। বিষয়টা আসলে কিভাবে কাজ করে দেখেন, আমি আপনাকে একটু বাস্তবিক অর্থে বলি যে ঈগল যখন হচ্ছে আপনার সাপকে ধরবে, সে কিন্তু হচ্ছে সাপের সাথে কখনোই মাটিতে বসে লড়াই করে না, কারণ সাপ মাটিতে শক্তিশালী। সে কি করে? ঈগল সাপকে ধরে সে কি করে? শূন্যে উঠিয়ে ফেলে। শূন্যে ঈগলের শক্তি আছে, কিন্তু সাপের কি নেই? শক্তি নেই। সেখানে সাপের সাথে লড়াই করা যায়। সো আপনি যে প্রস্তুতি নিচ্ছেন, আপনারও কোনো না কোনো টপিকে কি আছে? দুর্বলতা আছে, কোনো না কোনো টপিকে কি আছে? আপনার সমস্যা আছে। সেই সমস্যা থেকে ওই সমস্যাগুলোকে আপনার কমফোর্ট জোনে নিয়ে আসতে হবে। তাহলে এটা কিভাবে আসবে? স্টাডি হ্যাবিট। স্টাডি হ্যাবিটটা কিভাবে কাজ করে? এবার আপনাদের আমি একটা ফর্মুলা বলি, এটা হচ্ছে আউট অফ বক্স। আমি আসলে আজকে কোনো পড়ানোর চিন্তা নিয়ে আসিনি, জাস্ট আপনাদের সাথে গল্প করতে আসছি যে আপনারা কিভাবে প্রস্তুতিটা নেবেন, ঠিক আছে? দেখেন আপনারা শিখবেন কিভাবে। দেখেন, লার্নিং L = T × C। এটা দ্বারা আসলে কি বোঝায়? L দ্বারা বোঝায় হচ্ছে লার্নিং,
ইজ ইকুয়াল টু টাইম ইনটু কনসেন্ট্রেশন। হ্যাঁ, তাহলে এই যে এল ইকুয়াল টু যে হচ্ছে আমি টিসি লিখলাম, বিষয়টা আসলে কিভাবে কাজ করে দেখেন। আপনি কোনো কিছু শিখবেন, ধরেন আপনি ম্যাথমেটিক্স শিখবেন, জিকে শিখবেন বা হচ্ছে ইংরেজি শিখবেন, সেখানে আপনার কি দরকার? অবশ্যই আপনাকে সময় দিতে হবে। সময় যদি না দেন সেখানে কি সফল হওয়ার কোনো ওয়ে নাই, ঠিক আছে। আরেকটা জিনিস কি দরকার, সেটা হচ্ছে কি কনসেন্ট্রেশন। এই দুইটা যত বেশি হবে তত হচ্ছে কি আপনার শিক্ষাটা তত বেশি হবে। দেখেন এবার আমরা ম্যাথমেটিক্যালি বিষয়টা কি একটু ভালোভাবে ব্যাখ্যা করার ট্রাই করি। যারা ক্লাসটি দেখছেন তারা আলাদা কিছু জানতে পারবেন, এটুকু আমি বিশ্বাস করি। দেখেন এখানে ধরেন লার্নিং আমরা ধরলাম এল, এবার আপনি টাইম ধরলেন হচ্ছে আপনি 5 ঘন্টা করে হচ্ছে পড়েন, এবং আপনার কনসেন্ট্রেশনের লেভেল হচ্ছে কত, ধরেন 2। মানে আপনি পড়েন, আবার হচ্ছে কি একটু হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখেন, আবার হচ্ছে একটু ঘুমান, আবার একটু ঘুরে আসেন, মানে কনসেন্ট্রেশন আসতেছে যাচ্ছে এরকম একটা অবস্থা। তাতে হচ্ছে আপনার ফলাফল হলো হচ্ছে 10। ওকে ফাইন। এবার আপনি পড়েন কম সময়, পড়েন হচ্ছে 2 ঘন্টা, কিন্তু কনসেন্ট্রেশনটা আপনার খুব ভালো। সকালবেলা উঠে পড়েন, এখানে কনসেন্ট্রেশন ভালো থাকে, এই সময় আপনার ডিস্টার্ব হওয়ার কোনো সুযোগ থাকে না। সো সেই সময় আপনার কনসেন্ট্রেশনকে আমরা ধরলাম হচ্ছে 5, মানে একদম ফুল কনসেন্ট্রেশন। এবারও কিন্তু হচ্ছে আপনার রেজাল্ট আসতেছে কত, 10। এবার একটু খেয়াল করেন, যে ব্যক্তি টাইমও দিচ্ছে 5 ঘন্টা এবং কনসেন্ট্রেশনও যার 5, তার রেজাল্টটা একটু খেয়াল করেন। তার ক্ষেত্রে লার্নিংটা কেমন হবে, যে কনসেন্ট্রেশনও হচ্ছে 5 এবং টাইমও হচ্ছে 5। দেখেন তার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু হচ্ছে কত, 25। এই 10 এর থেকে কত গুণ হয়ে গেছে, 2.5 গুণ হয়ে গেছে। তাহলে যে কোনো সাবজেক্ট যখন আপনি পড়বেন সেই সময়টা আপনার কি দরকার, সেই জায়গায় আপনাকে সময় দিতে হবে। আর কি দিতে হবে, আপনাকে মনোযোগ দিতে হবে। মনোযোগটা কিভাবে আসবে, আপনি যখন হচ্ছে পড়তে বসবেন, আপনি একদম অসামাজিক একটা মানুষ হয়ে পড়তে বসবেন। অসামাজিক মানুষ কিভাবে হয়, আপনি কোনো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন, আপনি হচ্ছে কোনো বন্ধু বান্ধবের ফোন কল থেকে দূরে থাকবেন, একদম একদম চুপচাপ নিরিবিলি, মানে ওই সময়টা একান্ত আপনার নিজের, ঠিক আছে। এইভাবে যদি হচ্ছে নিজেকে আপনি একটু তৈরি করতে পারেন, একটা সময় দেখবেন যে আপনি ওই সাবজেক্টে কি হয়ে গেছেন, এক্সপার্টাইজ তৈরি হয়ে গেছে, তাই না। আর একটা ব্যাপার, তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে আসলে আপনার পড়াশোনার লেভেলটা আসলে কেমন হওয়া উচিত, বা শিক্ষণ যে বিষয়টা সেটা আসলে কিভাবে কাজ করে। লার্নিং কাজ করে টাইম ইনটু কনসেন্ট্রেশন। আপনাকে সময়ও দিতে হবে এখানে এবং আপনার কনসেন্ট্রেশনও থাকতে হবে, ঠিক আছে। এবার আপনাদের সাথে আমি আরেকটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে 13 মাসে বছর, ঠিক আছে। 13 মাসে বছর, কত মাসে বছর, 13 মাসে বছর। দেখেন এগুলো হচ্ছে কৌশল, হ্যাঁ, আপনি নিজেকে কিভাবে আপনি হচ্ছে গড়ে তুলবেন সেগুলোর কৌশল, ঠিক আছে। আজকে আমরা শেখার থেকে আমরা একটু বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করি, এটা আপনার জীবনে অনেকভাবে কাজে লাগবে। আমি যদি বলি যে হচ্ছে যে আমার জীবনে 13 মাসে বছর, হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই একটু অবাক হবেন যে এটা আসলে কিভাবে হয়, 13 মাসে বছরটা কেন হবে। এবার একটু খেয়াল করেন, বিভিন্ন ভাবে আপনি যারা হচ্ছে এখানে মুসলিম ধর্মাবলম্বী আছেন তারা অবশ্যই অনেকে ফজরের নামাজ পড়েন বা হচ্ছে কি ভোরবেলা যে প্রেয়ারটা আছে সেটা করেন, ওকে ফাইন। আপনি ওই যে প্রেয়ারের টাইমের পরের যে 2 ঘন্টা, পরের যে 2 ঘন্টা, ওই 2 ঘন্টায় প্রেয়ারের টাইম, মানে সকালবেলা ফজরের নামাজের পরের যে সময়টা, ওই 2 ঘন্টায় যদি কোনো ব্যক্তি পড়াশোনা করে উইদাউট এনি ডিস্টারবেন্স, তার আউটপুট হয় 4 ঘন্টার। কয় ঘন্টা, আউটপুট হবে 4 ঘন্টা, তাই না। ওকে ফাইন। তাহলে আমি ধরলাম যে একজন ব্যক্তি সে হচ্ছে প্রত্যেকদিন সকালে প্রেয়ার করে, প্রেয়ার করার পরে 2 ঘন্টা পরে, তো 2 ঘন্টা পড়লে সে আউটপুট পায় কত ঘন্টা, 4 ঘন্টার। মানে 4 ঘন্টার আউটপুটটা কিভাবে, কি হলো, চার ঘন্টার আউটপুটটা আসলে কিভাবে, যে হচ্ছে সে স্বাভাবিক সময় 4 ঘন্টা পড়লে যতটুকু পড়া হয়, সকালবেলা 2 ঘন্টা পড়লে ঠিক
ততটুকুই হচ্ছে কি পড়া হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কি বললাম, সকালবেলা যদি হচ্ছে কেউ 2 ঘন্টা পড়ে তাহলে হচ্ছে সে স্বাভাবিক একটা দিনে 4 ঘন্টা পড়লে যতটুকু পড়া হবে ঠিক ততটুকুই তার হচ্ছে কি পড়াটা হয়ে যায়, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে দেখা গেল যে এইখানে একজন ব্যক্তি একদিনে 2 ঘন্টা বেশি পেল। কত ঘন্টা বেশি পেল? 2 ঘন্টা বেশি পেল, তাই না? মানে সে পড়লো 2 ঘন্টা কিন্তু আউটপুট পেলো কত ঘন্টার? 4 ঘন্টা। তাহলে একদিনে হচ্ছে কি একজন ব্যক্তি 2 ঘন্টা বেশি পেল, তাহলে 30 ডেতে হচ্ছে কত ঘন্টা বেশি পাবে? 60 ঘন্টা বেশি পাবে, তাই না? তাহলে এক মাসে পেল হচ্ছে কত ঘন্টা? 60 ঘন্টা। কত ঘন্টা পেল? 60 ঘন্টা। তাহলে 30 ডে বা হচ্ছে কি 1 মাস, তাহলে 12 মাসে 12 মান্থ সে কত ঘন্টা বেশি পাবে? 1 মাসে যদি 7 ঘন্টা বেশি পায় তাহলে 12 মাসে 12 ইন্টু 12 আওয়ার্স মানে হচ্ছে কত? 720 আওয়ার্স বেশি পাবে। কত? 720 আওয়ার্স। এবার একটু খেয়াল করেন, 720 আওয়ার্স, এই 720 আওয়ার্সকে যদি হচ্ছে একদিনে যে 24 ঘন্টা এটা দ্বারা যদি ভাগ করেন তাহলে হচ্ছে কত দিন পান? দেখেন 30টা দিন পান। আপনি পান কি পান না? এটা একদম ক্যালকুলেশন। সো এই যে আপনি আপনার যদি কৌশলগত হচ্ছে প্রচেষ্টা থাকে তাহলে কিন্তু আপনি নিজেই এভাবে একটা বছরে আপনি 30টা দিন কিন্তু বাড়াই নিতে পারেন। এবং এই যে সকালের যে 2 ঘন্টার পড়াশোনার যে সময়টা, এই সময়টা হচ্ছে কেউ পড়াশোনা করলে সে নিজেই বুঝবেন যে তার পড়াশোনার আউটপুটটা কতটা বেশি হয়, ঠিক আছে। তো এখন আপনি ওই টাইমে আসলে কি পড়বেন? হ্যাঁ, ধরেন যে সাবজেক্টে আপনি দুর্বল আছেন সেই দুর্বলতার সাবজেক্টটা হচ্ছে আপনি সকালবেলা পড়বেন। এতে ওই জায়গাটা আস্তে আস্তে কি হবে? আস্তে 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 সবল হয়ে উঠবে, তাই না? আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে দেখেন, আমরা ধরেন আমি এখানে আছে হচ্ছে কি গোবিন্দ, আর এখানে আছে হচ্ছে তার প্রবলেম। কি আছে? প্রবলেম, তাই তো? এখন একটু খেয়াল করেন, তাহলে এই যে আমি আছি এখানে আর প্রবলেম আছে হচ্ছে আমার এখানে, তাই না? তাহলে প্রবলেম এখানে থাকার কারণে আমি কি করি, যেহেতু এটা নিয়ে আমার সমস্যা আছে আমি এটা থেকে দূরে দূরে সরে বেড়াই। কোথা থেকে সরে বেড়াই? দূরে, মানে যতটুকু মানে এটাকে এড়িয়ে চলা যায় সেইভাবে। তাহলে এটা আমি ছিলাম এইখানে, প্রবলেম ছিল এখানে, যখন আমি দূরে দূরে সরে বেড়াবো প্রবলেম ঠিকই এখানে থাকবে। আর আমি দূরে সরে গেলে কোথায় চলে যাব? আমি চলে যাব এইখানে। তাহলে একটু দেখেন কি হয়েছে, প্রবলেমের সাথে আমার কি হলো? দূরত্বটা বেড়ে গেল। তাহলে প্রবলেম কি কখনো সলভ হবে? না, এভাবে করলে প্রবলেম কখনো সলভ হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে হচ্ছে যে প্রবলেমের ভিতরে আমাকে ঢুকতে হবে, ওর সাথে ফাইট করতে হবে। ফাইট করলে একটা সময় কি এটা সলিউশন হতেও পারে, তাই না? এই জন্য আপনারা যারা যে সমস্ত সাবজেক্টে আপনাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। সেই সমস্যাগুলো নিয়ে আপনাকে কি করতে হবে? ওর সাথে ফাইট করতে হবে। একটা সময় দেখবেন যে এটা কি হয়ে গেছে, আপনার জন্য এটা সহজ হয়ে গেছে, সেটা সমাধান হতেও পারে। কিন্তু আপনি যদি প্রবলেম থেকে দূরে বা হচ্ছে দৌড়ে বেড়ান এই সমস্যা কোনোদিন সমাধান হবে না। ওকে ফাইন। এবার আমরা ম্যাথমেটিক্সে চলে আসি। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আপনি কি করবেন, ম্যাথমেটিক্সের পড়াশোনাটা কিভাবে করবেন। ধরেন আপনি একটা টপিক নিলেন, 10টা 15টা ম্যাথ করবেন, সবগুলো যে আপনি পারবেন এরকম না। আপনি টিচারের সহায়তা নেবেন, অথবা হচ্ছে কি যে পারে তার সহায়তা নেবেন, অথবা আপনার কাছে কি আছে ভাই, সবার কাছে স্মার্টফোন আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, আপনি সেখান থেকে হচ্ছে কি সলিউশন দেখে নিতে পারেন, সেটা নিয়ে বোঝার ট্রাই করতে পারেন। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে, তারপরে আপনার সহায়কের জন্য বই আছে, আপনার কাছে কিন্তু প্রচুর রিসোর্স আছে আপনার শিখে নেওয়ার। যদি আপনার প্রচন্ড মনের ইচ্ছা থাকে তাহলে আপনি কি সেভাবে সলভ করতে, যেগুলো না পারলেন সেগুলো অন্যের সহায়তা নিয়ে সলভ করবেন। আর কি করতে হবে, যে এভাবে যদি সলভ করেন এবং যে সাবজেক্টে আপনার দুর্বলতা আছে সেটা নাকি নোট করতে হবে। নোট করলে ওই নোটটা আপনার একটা সময় অ্যাসেটে পরিণত হবে, পরীক্ষার আগে জাস্ট ওই নোটগুলো আপনি দেখে যেতে পারবেন, তাই না? আরেকটা ব্যাপার একটু বলি, এগুলো হচ্ছে মানে আপনারা যারা মানে প্রথম থেকে শুরু করছেন বা মাঝ পথে আছেন, ম্যাথমেটিক্সের সমস্যা আছে, তাদের এই বিষয়গুলো জানা জরুরি। ধরেন সবাই
যে সমস্ত টিচার শর্টকাট পড়ায় তাদেরকে সবাই খুব পছন্দ করে, ঠিক আছে, বাট এটা আমি মনে করি যে হচ্ছে ছেলে মেয়েদের এতে কি হয়, ক্ষতি হয়। কারণ একটা ছেলে বা একটা শিক্ষার্থী যখন হচ্ছে শর্টকাট শিখে তখন তার এটা খুব ভালো লাগে যে আসলে এইভাবে করলে এটা হয়, কিন্তু সে কিন্তু ম্যাথমেটিক্স এর মেকানিজমটা বুঝতে পারলো না, পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বুঝতে পারলো না, যে কিভাবে হলো, কেন হলো, এটা এইভাবে না করলে এইভাবে কেন হবে না, এই জিনিসগুলো তার ভিতরে কাজ করে না। এটা খেয়াল করেন, তখন প্রাথমিকভাবে ওই শর্টকাট গুলো আপনার কাছে কি মনে হয়, খুব ভালো মনে হয়। যখন আপনি পরীক্ষার হলে বসবেন তখন দেখলেন যে আপনি 100টা শর্টকাট জানেন, কিন্তু কোন ম্যাথের জন্য কোন শর্টকাটটা ইউজ করতে হবে এটা আপনি ভুলে গেছেন। মানে এত শর্টকাট তো আর পরীক্ষার হলে মনে থাকবে না, কারণ পরীক্ষার হলে তো কোনো পার্টিকুলার হচ্ছে টপিক থেকে কোশ্চেন আসে না, সব টপিক মিলিয়ে কোশ্চেন আসে। তখন মনে হয় যে কোন শর্টকাট যেন কোন ম্যাথের, কোন শর্টকাট যেন কোন ম্যাথের, কারণ আপনি তো ম্যাথের বেসিক জিনিস বুঝেন না। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে ভাই, প্রথমে আপনাকে ম্যাথগুলোকে একটু বড় করে করতে হবে। বড় করে ম্যাথটা যদি আপনি করতে পারেন, সেই ম্যাথে যদি আপনি শর্টকাট পরবর্তীতে শিখেন, এটা আপনার জন্য সাস্টেইনেবল হবে, তাই না? বর্তমান হচ্ছে কি, মানে বর্তমানে কিন্তু দেখবেন যে ইউএন এর একটা হচ্ছে কর্মসূচি আছে যেটাকে বলা হয় এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেইনেবল, আপনার এই সাস্টেইনেবল কথাটা খুব গুরুত্বপূর্ণ, টেকসই। আপনি যে পড়াশোনাটা করবেন সেটা টেকসই হতে হবে, হ্যাঁ, টেকসই হতে হবে। যদি টেকসই না হয়, এটা আপনার জন্য একটা সময় কি হবে, ক্ষতির কারণ হবে, তাই না? তো এখানে রবীন্দ্রনাথের একটা কথা না বললেই নয়, সে বলছে যে কলসি যতই বড়ই হোক না কেন, কলসিতে যদি ছিদ্র থাকে, তবে যে কলসি তোমাকে ভাসাইয়া রাখিত, সে কলসি তোমাকে ডুবাইয়া দিবে। ঠিক আছে, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি অনেক পড়ছেন, কিন্তু আপনার পড়ার ভিতরে যদি কি থাকে, ছিদ্র থাকে, তাহলে আপনি ইনপুট দিচ্ছেন আর কি, ছিদ্র থেকে কি হবে, পড়া বের হয়ে যাবে। তাহলে বের হইলে কি হবে না, আপনার ভিতরে কোনো কিছু থাকবে না। মানে যে পড়াশোনাটা আপনাকে কি করতো, ভাসাই রাখা বা সাফল্যের জায়গায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে কাজ করতো, সেটা আপনাকে কি করতে হবে, আস্তে আস্তে আপনাকে চোরাবালিতে নিমজ্জিত করবে, তাই না? আর আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে একজন বলছে নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, তো আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের একটা হচ্ছে সুন্দর উপন্যাস আছে না, শেষের কবিতা, ঠিক আছে, সেখানে একটা লাইন আছে এরকম, হাতি যদি চোরাবালিতে আটকায় তবে তার বাঁচিবার পথ কি? আপনি অনেক ভালো ছাত্র, আপনি অনেক মেধাবী, আপনি অনেক পড়তে পারেন, কিন্তু ভাই যদি একবার বিপদে পড়ে যান, ঠিক আছে, যদি হচ্ছে আপনি অপকৌশলে নিজেকে যুক্ত করে ফেলেন, দেখবেন যে আপনার বাঁচার পথ হচ্ছে কি খুবই সংকীর্ণ হয়ে আসবে। সো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আজকে থেকে আপনারা যারা চাকরির প্রস্তুতি নিবেন বা আগামীতে হচ্ছে বা অর্ধেক পথ নিয়ে এসেছেন, তারা অবশ্যই কৌশলগতভাবে পড়বেন এবং যা পড়বেন তা একবার লিখবেন। মানে আমি তো হচ্ছে আপনাদের সাথে মেন্টর হিসেবে আছি, রিকোয়েস্টই করছি আর কি, যে আপনারা যা পড়বেন একবার হচ্ছে লিখবেন, তাতে এটা কি হবে, আপনার জন্য পড়াটা সাস্টেইনেবল হবে এবং আস্তে 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 আপনি এটা এখানে একটা দক্ষতা অর্জন হবে, তাই না? আরেকটা ব্যাপার যে দেখেন, আপনি যে কোনো একটা টপিক, হ্যাঁ, যে কোনো একটা টপিক, এটা একবার না, আপনি এটাকে বারবার করবেন। কিভাবে? ধরেন আপনি 15টা টপিক সিলেক্ট করলেন, এখান থেকে প্রিলির জন্য 15টা, রিটেনের জন্য 10টা ম্যাথ করলেন, 15টা টপিক শেষ হলে আবার প্রথম থেকে করবেন, আবার প্রথম থেকে করবেন, হ্যাঁ, এরকম 3-4 বার শেষ করবেন, দেখবেন যে ওর ভিতরের যে ম্যাথগুলো আসবে পরীক্ষায় সেগুলো আপনি খুব দ্রুতই পারছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরীক্ষার হলে কি শুধু পারলেই হয়? পরীক্ষা হলে শুধু পারলেই হয় না, পরীক্ষার হলে দ্রুত পারতে হয়, এটাও পরীক্ষার একটা অংশ। একবার একটু খেয়াল করেন, পরীক্ষার দিন আপনাকে সুস্থ থাকতে হবে, এটাও পরীক্ষার একটা অংশ, তাই না? নির্দিষ্ট সময় পরীক্ষা দিতে হবে, এটাও পরীক্ষার একটা কি অংশ। সো এই জায়গাগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, সচেতন থাকতে হবে, সুস্বাস্থ্য বজায় রাখতে হবে এবং হচ্ছে কি আপনার পড়াশোনাটাকে সঠিকভাবে করতে হবে। করতে হবে কিভাবে? যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা প্রত্যেকটা সকাল দেখবেন, ভোরবেলায় উঠবেন, সকালে পড়বেন, রাতে দ্রুত ঘুমিয়ে যাবেন, ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে যে আপনার এই যে ফ্রেন্ড সার্কেল বলেন, বিশাল দায় দায়িত্ব পালন করেন, এগুলো কিছুই না ভাই। 2-3 বছর পরে চাকরি না পেলে বুঝবেন বাস্তবতা বহুত কঠিন। সো সেজন্য, আর ম্যাথমেটিক্স নিয়ে হচ্ছে অনেকেরই প্রবলেম থাকে, মেয়েদের প্রবলেমটা একটু বেশি, কারণ হচ্ছে ওরা
ওরা চায় শুধু শুধু মুখস্থ করতে, মানে মুখস্থ করে পার পেতে, কিন্তু এটা আসলে মুখস্থের বিষয় না। আরেকটা ব্যাপার, ম্যাথমেটিক্স আপনি যখন করবেন এর পিছনের যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো শিখে ম্যাথটা করার ট্রাই করবেন। সময় লাগে লাগুক, সময় দিতে হবে। এখানে সময় খুব দ্রুততম সময়ে আপনার সফলতা আসবে না, সময় লাগবে এবং সময় আপনি দিবেন। সেজন্য হচ্ছে কি আপনাকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে একদম, ঠিক আছে? হ্যাঁ, একদম লেগে থাকতে হবে। এবার আমি ইমতিয়াজ মাহমুদের যদি হচ্ছে একটা কাপলেট বলি আপনাদেরকে, ঠিক আছে? ইমতিয়াজ মাহমুদ আমার খুব প্রিয় একজন কবি। সে বলছে যে হচ্ছে, সবাই মারিয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু রাখো ঘাস, একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ। ঠিক আছে? সো অনেকে কটু কথা বলবে, অনেকে হচ্ছে আপনাকে ডিমোটিভেট করবে, বাট আপনি কখনো আপনার মাথাকে নত করবেন না। আপনি আপনার পরিশ্রমটাকে চালিয়ে যাবেন, দেখবেন আপনার সামনে একটা সময় সফলতা আসবে, এবং আপনার সফলতাটা একটা না, একের অধিক আসবে। তখন আপনি এরকম চিন্তা করবেন যে আপনি কোনটায় যাবেন, এটাই যাবেন নাকি ওটাই যাবেন। হ্যাঁ, সো এই জায়গাগুলো, তাহলে সেই জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব, এবং আপনারা হচ্ছে কি যার সহযোগী হিসেবে এই যাত্রাগুলোতে আমাদের সাথে থাকবেন। গেল এটা। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যেটা হচ্ছে কাজ করি সেটা হচ্ছে যে আপনার লিখিত প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত। ঠিক আছে? লিখিত প্রস্তুতিটা, লিখিততে হচ্ছে কত মার্কস থাকে ম্যাথে? লিখিততে থাকে হচ্ছে, ম্যাথে থাকে হচ্ছে 30 মার্কস। এই যে 30 মার্কস লিখিততে হচ্ছে আপনার থাকে, আচ্ছা মৌপিয়াদেব বলছে সব মেয়ে মুখস্থবিদ্যা পছন্দ করে না। হ্যাঁ, অনেকে মুখস্থবিদ্যা পছন্দ করে না, তো যারা করে না তাদেরকে হচ্ছে ধন্যবাদ, কিন্তু হচ্ছে অনেকেই মুখস্থবিদ্যা নিয়ে এগিয়ে যেতে চায়। এই যে 30 মার্কস আছে ম্যাথে, তো এখানে হচ্ছে কি আপনাকে লিখিত কৌশলটা আসলে কি, লিখিত পরীক্ষার কৌশলটা কেমন হওয়া উচিত? লিখিত পরীক্ষার কৌশল ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, হ্যাঁ, দেখেন লিখিত পরীক্ষা হচ্ছে কি আপনি 30 মিনিট বরাদ্দ রাখবেন হচ্ছে কি ম্যাথমেটিক্সের জন্য। কত মিনিট বরাদ্দ? 30 মিনিট। 30 মিনিট। তাহলে 30 মিনিট বরাদ্দ থাকার পরে এখানে হচ্ছে কত 30 মার্ক থাকে অথবা 25 মার্ক থাকে। আমি ধরলাম ম্যাথমেটিক্সে 30 মার্ক থাকবে, 5টা ম্যাথে হচ্ছে 6 করে হচ্ছে 30 মার্কস। ঠিক আছে? তাহলে 30 মিনিট বরাদ্দ হচ্ছে 30 মার্কসের জন্য। বাকি থাকলে হচ্ছে কত রিমেইনিং, রিমেইনিং নাম্বার হচ্ছে কত 170। আর রিমেইনিং টাইম হচ্ছে কত 90 মিনিটস, তাই না? এবার এগুলো যে আমি যেগুলো বলছি একদম ক্যালকুলেটিভ। এখানে স্যার গণিতের কোন কোন বিষয়গুলো, গণিতের কোন বিষয়গুলো বেশি বেশি করব যদি বলে দিতেন। হ্যাঁ অবশ্যই বলবো, গণিতের কোন কোন বিষয়গুলো আপনি করবেন সেগুলো হচ্ছে বলবো। রিমেইনিং নাম্বার হচ্ছে 170 আর আপনার সময় থাকে 90 মিনিট। এইবার আপনি কিভাবে করবেন? যত নাম্বারের কোশ্চেন দেখেন, আপনার সময় 90 মিনিট, রিমেইনিং মার্ক হচ্ছে 170, তার মানে হচ্ছে যে 2 মার্কের জন্য আপনি 1 মিনিট সময় পাবেন। একদম হিসাব সহজ। 2 মার্কের জন্য হচ্ছে কি আপনি 1 মিনিট সময় পাবেন। তার মানে যদি প্রশ্ন হয় হচ্ছে 30 মার্কের, আপনি লিখবেন 15 মিনিট। 15 মিনিট লিখবেন 30 মার্কের প্রশ্ন। মিঠুন হালদার হোসেন, স্যার আপনার কথাগুলো আমাদের সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হ্যাঁ, আমি আসলে আপনাদেরকে ক্লাস নিতে আসিনি, আমাকে একটা টপিকের উপর ক্লাস নিতে বলছে, আমি ক্লাস নিব। মানে এটার থেকে এই কথাগুলো হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। মানে কেন বলছি, কারণ আমি আপনাদের মতো ভুক্তভোগী। ঠিক আছে? আমি আপনাদের মতো ভুক্তভোগী। আমি যেগুলো হচ্ছে যে শিখেছি, আমার অভিজ্ঞতা হয়েছে, আমি চাই না সেগুলো হচ্ছে আপনি এরকম ঠেকে ঠেকে শিখেন। আপনি হচ্ছে কি আমি যেহেতু এখান থেকে ঠেকে ঠেকে শিখেছি, আমার কাছ থেকে আপনি শিখেন, এটা আপনার জন্য কাজে লাগবে। এবার একটু খেয়াল করেন, আপনার টাইম হচ্ছে 30 মিনিট বাকি, মার্কস হচ্ছে 170 মার্কস বাকি। তার মানে 2 মার্ক লেখার জন্য আপনি 1 মিনিট টাইম পাবেন। ধরেন আপনার ফোকাস লেখার সময় হচ্ছে কত, ফোকাসের মার্কস হচ্ছে 30, তাহলে এখানের জন্য টাইম বরাদ্দ কত মিনিট? 15 মিনিট। টাইম বরাদ্দ হচ্ছে কত মিনিট? 15 মিনিট। ঠিক আছে?
এই 15 মিনিটের ভিতর আপনাকে 30 মার্কস লিখতে হবে। তার মানে 15 মিনিটে যদি আপনি 30 মার্কস লিখতে হয় তাহলে লেখাটা কতটা স্ট্যান্ডার্ড হইতে হবে সেটা জাস্ট হচ্ছে আপনি একটু মাথায় রাখেন। এবং এখানে এই জন্য আমি বলি যে যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন তারা অবশ্যই 10টা বাংলা ফোকাস, 10টা ইংরেজি ফোকাস সুন্দর করে হচ্ছে কি মুখস্থর মতো করে রাখবেন। তাতে কি হবে, আপনার ফোকাস, লেখার স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হবে এবং 15 মিনিটে আপনি খুব সুন্দরভাবে ফোকাসটাকে লিখতে পারবেন এবং সেই 15 মিনিটের লেখায় আপনাকে 25 পর্যন্ত টিচাররা মার্কস দিবে। এবার একটু খেয়াল করেন, 15 মিনিট লিখবেন, 25 মার্কস আপনাকে দিবে টিচার, তার মানে আপনার লেখার স্ট্যান্ডার্ডটা কেমন হওয়া উচিত একটু জাস্ট চিন্তা করেন। ঠিক আছে, তো গেল এটা। তাহলে আমার কথা সহজ, লিখিত পরীক্ষা আপনারা যারা বসবেন তারা প্রথম 30 মিনিট বা মাঝের 30 মিনিট হচ্ছে কি করবেন, ম্যাথ করবেন, আর বাকি 2 মার্কের জন্য 1 মিনিট করে লিখবেন। যদি 20 মার্কের কোশ্চেন থাকে সেখানে লিখবেন হচ্ছে কি 15 মিনিট, সরি 10 মিনিট। যদি 30 মার্কের কোশ্চেন থাকে তার জন্য টাইম নেবেন 15 মিনিট। 15 মিনিটে যতটুকু হবে ঠিক ততটুকুতে আপনার কলম থামবে, এর বাইরে যাওয়া যাবে না। যদি এর বাইরে যান তাহলে অন্যান্য প্রশ্ন ছেড়ে আসতে হবে। ঠিক আছে, এই ভুল করা যাবে না। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই ভাবতে পারেন যে এটা আপনি কেমন কথা বললেন, যে হচ্ছে, কিন্তু এটাও একটা পরীক্ষার অংশ, যে পরীক্ষায় কিছু কিছু অংশ মুখস্থ লিখতে হয় রে ভাই। পরীক্ষায় কিছু কিছু অংশ ফোকাস আপনি যদি মুখস্থ লিখতে পারেন আপনি একদম এগিয়ে গেছেন, 10 মার্কস অনেকের থেকে এগিয়ে গেছেন। এখন আপনি তো বলতে পারেন যে ভাই ফোকাস তো মুখস্থ আসে না, মানে মুখস্থ নাও আসতে পারে। আই ডু বিলিভ একজন শিক্ষার্থী যদি হচ্ছে 15টা বাংলা ফোকাস, 15টা ইংরেজি ফোকাস যদি সে মুখস্থর মতো করে রাখে, যে ফোকাস আসুক বাংলাদেশে, সে ওই 15-30টা থেকে বিভিন্ন প্যারা নিয়ে, বিভিন্ন ইনফরমেশন নিয়ে সে লিখতে পারবে। এইটুকু ক্যাপাবিলিটি তার আছে, জাস্ট এইটুকুই বললাম। এবং আপনি লিখিত বা প্রিলির যে কোনো সিলেবাসের প্রত্যেকটা টপিক পড়বেন, যেগুলোতে আপনি কম পারেন সেগুলো হচ্ছে শুধুমাত্র প্রিভিয়াস পড়েন, কিন্তু কোনো টপিকই বাদ রেখে প্রস্তুতি নেবেন না। তাহলে কি হবে, ধরেন আপনি ধরে নিলেন যে হচ্ছে আপনি সমাস বা হচ্ছে যে প্রকৃতি প্রত্যয় পারেন না বাংলার, এটা হচ্ছে আপনি পড়বেনই না। দেখা গেল যে পরীক্ষার হলে ওই সমাস বা প্রকৃতি প্রত্যয় থেকে একদম প্রিভিয়াস ইয়ারের একটা সহজ প্রশ্ন আসছে, কিন্তু আপনি যে মাইন্ড সেট আপ করে গেছেন যে আপনি না সমাস পড়বো না, প্রকৃতি প্রত্যয় আমি দেখলে অ্যান্সার করবো না, হ্যাঁ, তাহলে কি হবে, ওখান থেকে একটা সহজ কোশ্চেন আসার পরেও আপনি হচ্ছে কি সেই কোশ্চেনটাকে অ্যান্সার করতে পারলেন না। এখন আপনি কিভাবে আরো টাপে পড়েন, দেখেন যে আপনি ধরে নিলেন যে হচ্ছে ধ্বনিতত্ত্ব বা হচ্ছে শব্দের প্রকারভেদ নিয়ে যে কোশ্চেন আসবে সেখানে হচ্ছে কি আপনি ফুল অ্যান্সার করবেন, কিন্তু সেখান থেকে এমন কঠিন একটা কোশ্চেন আসছে কেউ পারে না, তার মানে আপনিও সেটা পারবেন না। হ্যাঁ, মানে একদম যদি হচ্ছে রেয়ার বা হচ্ছে কঠিন প্রশ্ন আসে সেটা কেউই পারবে না। তো সেখানে আপনার যেখানে স্ট্রং জোন সেখানে কি হবে, আপনি খারাপ করতেছেন, আর যেটা সবাই পারতেছে সেখানে আপনি মাইন্ডসেট করে গেছেন যে আমি এটা অ্যান্সার করবো না, তারপর ওখানে আপনার মার্কস কমছে। এভাবে করলে কি হয়, পরীক্ষায় আগানো যায় না। হ্যাঁ, আরেকটা ব্যাপার, আপনি যদি 10টা প্রিলি পরীক্ষা দেন 2টা পাস করেন এটা অ্যাক্সিডেন্ট, আর যদি হচ্ছে আপনি 10টা প্রিলি পরীক্ষা দিয়ে 7টায় পাস করেন 3টায় ফেল করেন তখন ফেল অ্যাক্সিডেন্ট, কারণ প্রিলি ফেল 2-3টা হইতেই পারে। হ্যাঁ, কিন্তু আপনি 10টা পরীক্ষা দিচ্ছেন, 2টা প্রিলি পাস করছেন, বাকি 8টায় ফেল করছেন, তখন ওই 2টা প্রিলি পাস হচ্ছে আপনার জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে আসছে। ঠিক আছে, সো যাই হোক, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আপনারা প্রস্তুতি নিচ্ছেন, নিবেন যে কোনো প্ল্যাটফর্মের সাথে, অথবা হচ্ছে যে আপনি নিজে নিজে নেন, যে কোনো জায়গার সাথেই প্রস্তুতি নেন। প্রচুর পরীক্ষা দিতে হবে, একটা টপিক পড়বেন পরীক্ষা দিবেন। এখন অনলাইনে পরীক্ষা দেওয়া যায়, অফলাইনে বই কিনে পরীক্ষা দেন, ঠিক আছে, যে কোনো ভাবে পরীক্ষা দেন, নিজের ভুলগুলোকে আলাদা করবেন। যে সমস্ত প্রশ্ন আপনি পারবেন না সেগুলো আলাদা খাতায় লিখবেন, যে সমস্ত প্রশ্ন আপনি ভুল করছেন সেগুলোকে আলাদা খাতায় প্রশ্ন এবং উত্তর লিখবেন, সেগুলো আলাদা করে পড়বেন। কারণ হচ্ছে কি, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। কার জন্য এই কথাটা, যে চিন্তা করছে যে কেন আমি ফেল করছি, এখানে কি কি আমার ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলো নিয়ে আমার কি কি কাজ করতে হবে, সেই টপিকগুলো নিয়ে যে কাজ করছে তার জন্য ফেলিউরটা সাকসেস হয়েছে। নাকি যে হচ্ছে একবার ফেলিউর করে হচ্ছে কি সে ওই পথে যাওয়াই বন্ধ করে দিচ্ছে, সে কোনদিন সাকসেস হয়েছে? আমি দেখি নাই। ঠিক আছে, আরেকটা কথা আপনারা লিখেও রাখতে পারেন। ঠিক আছে, আমার শ্রদ্ধেয় আব্দুল লতিফ স্যার হচ্ছে ক্লাসে বলছিল, সেটা আমি এখনো মনে রাখি, অনেস্ট লেভার নেভার গোস আনরিওয়ার্ডেড।
কেউ যদি প্রকৃতভাবে পরিশ্রম করে সেই পরিশ্রম কখনোই মানে হচ্ছে বিফলে যায় না বা হচ্ছে অপুরস্কৃত থাকে না, সে সেখান থেকে কিছু না কিছু পাবেই। ঠিক আছে, কিন্তু আপনার লেবারটা হইতে হবে অনেস্ট। সেটা আপনি পড়াশোনায় দেন, কোনো ব্যক্তির উপর দেন বা হচ্ছে যে কোনো জায়গায় দেন, অনেস্ট লেবার দিলে আপনি কিছু না কিছু পাবেনই। ঠিক আছে, তো তো এই ছিল আমার দিক থেকে আপনাদের বিভিন্ন কৌশল নিয়ে কথা বলা। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আর আজকে হচ্ছে একটা টপিক নিয়ে আমি একটু কথা বলবো। টপিকটা হচ্ছে যে এক্সপোনেন্ট বা হচ্ছে যে আপনাদের সূচক থেকে কিছু প্রশ্ন আসে, সেরকম কিছু প্রিভিয়াস প্রশ্ন নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলার ট্রাই করব। আর আপনাদের যদি হচ্ছে কোনো কিছু জানার থাকে তবে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তো সেখানে হচ্ছে কি আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, ওকে, তাহলে একজন হচ্ছে জিজ্ঞেস করছে যে হচ্ছে যে কোন কোন টপিক গুলো হচ্ছে যে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আপনি যে শিপন, হ্যাঁ, তো সে হচ্ছে একটু হচ্ছে লিখে রাখতে পারেন। আমি এখানে হচ্ছে 10টা টপিকের নাম বলছি। এই 10টা টপিক হচ্ছে আপনাদের প্রতি পরীক্ষায় কোশ্চেন আসে। প্রথমে একটু লিখে রাখেন হচ্ছে জিওমেট্রি, তারপরে হচ্ছে লিখে রাখেন হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ইন্টারেস্ট, এভারেজ, এজ, টাইম অ্যান্ড স্পিড, ইকুয়েশন, অ্যালজেব্রা, আর হচ্ছে নাম্বার সিস্টেম। তাহলে আমি হচ্ছে এটাকে আবার একটু রিপিট করছি যে কি কি আপনাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট টপিক ফর হচ্ছে প্রিলিমিনারির জন্য কোন কোন টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেটা নিয়ে হচ্ছে যে আমি একটু আলোকপাত করি। আপনারা আবার যারা লিখতে পারেন নাই বা শুনতে পারেন নাই তারা হচ্ছে আবার একটু লিখে রাখেন। জিওমেট্রি, ফার্স্ট অফ অল সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিওমেট্রির পরে হচ্ছে আপনাদের এখান থেকে বেশি কোশ্চেন আসে হচ্ছে পার্সেন্টেজ থেকে, প্রফিট অ্যান্ড লস থেকে। 3 নাম্বার হচ্ছে প্রফিট অ্যান্ড লস, 2 নাম্বার পার্সেন্টেজ, 4 নাম্বার হচ্ছে রেশিও প্রপোর্শন, 6 নাম্বারে হচ্ছে এভারেজ, তারপর আছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে এইস, তারপর ইকুয়েশন, অ্যালজেব্রা, নাম্বার সিস্টেম। এই জায়গাগুলো থেকে হচ্ছে প্রচুর কোশ্চেন আসে। আচ্ছা, পিঙ্কি চক্রবর্তী লিখছে স্যার রিটেনের ম্যাথ কি ইংলিশে হয়? হ্যাঁ, রিটেনের ম্যাথ ইংলিশে হয়, এটা নিয়ে হচ্ছে কোনো সমস্যা নেই। স্লাইড, তো রিটেনের কোশ্চেন হচ্ছে ইংলিশে হবে। ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ইংলিশ জাস্ট ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপনি যদি এটা নিয়ে একটু ট্রাই করেন তাহলে হচ্ছে কয়েকদিন চর্চা করলে এটা আপনার কাছে খুব একটা প্রবলেম মনে হবে না। ওকে, সো আজকে আমরা আসলে অনেক বাইরের অনেক কিছু বললাম, আপনাদের অনেকের ভালো লাগছে বা খারাপ লাগছে, ঠিক আছে, তো আপনারা কোনো কিছু মনে করবেন না। আর কথাগুলো বলাটা জরুরি ক্লাসের থেকে, কারণ ক্লাসে পড়ায় সবাই। সো আমি হচ্ছে ওই ধরনের গতানুগতিক ক্লাস নিতে পছন্দ করি না। ক্লাসের মধ্যে হচ্ছে যে বিভিন্ন টপিক বা বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে আলোকপাত করব, এটা আমাদের ক্লাস, আমার ব্যক্তিগতভাবে ক্লাসের একটা হচ্ছে দেওয়ার জন্য। ওকে, এরপরে তাহলে আমরা, ধন্যবাদ, আচ্ছা আপনাকে স্বাগতম। এইবার আমরা কিছু টপিক, আজকে যে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব সেখানে কিছু বিষয় হচ্ছে আমরা একটু দেখি যে কি কি বিষয় আছে এখানে। আজকে আমরা এক্সপোনেন্ট বা সূচকের কিছু ম্যাথ সলভ করব, ঠিক আছে। তো যদি কারো বুঝতে প্রবলেম হয় সে হচ্ছে কাইন্ডলি এখানে কমেন্ট বক্সে লিখবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেটাকে হচ্ছে বুঝিয়ে দেওয়ার, কেমন? তো হচ্ছে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, দেখেন কি বলছে। বলা হয়েছে one thousand whole to the power 7 divided by 10 to the power 18। ওকে, তাহলে এটাকে হচ্ছে কি করতে বলা হয়েছে? এটাকে বলা হয়েছে যে আপনাকে সলভ করতে হবে। এটা রেজাল্ট কত হয় সেটা আপনাকে বের করতে হবে। এবার একটু খেয়াল করেন, দেখেন এখানে বেজ আছে হচ্ছে 10,
আমরা সূচকের নিয়ম অনুসারে হচ্ছে কি জানি, যদি হচ্ছে x ইনটু যদি x হয়, এখানে পাওয়ার 1 মিলে কি হয় x স্কয়ার। আবার উপরে যদি কিউব থাকে, নিচে যদি স্কয়ার থাকে, তখন কি হয় ভাগ আকারে থাকলে একই যদি বেজ হয়, এই যে এই x এবং এই x হচ্ছে কি একই বেজ বা ভিত্তি, তখন একটা বেজ লিখে পাওয়ার কি করে দিতে হয়, বিয়োগ করে দিতে হয়, তাই না? এগুলো তো হচ্ছে আমরা সবাই ছোটবেলা থেকে জেনে আসছি, এগুলো হচ্ছে যে আমাদের একদম বেসিক লেভেল। এবার একটু খেয়াল করেন, তাহলে এখানে আমার বেজ হচ্ছে 10, কিন্তু এখানে বেজ হচ্ছে কত 1000, তাহলে 1000 এর সাথে 10 কে কি করা যায় না, সামঞ্জস্যপূর্ণ করা যায় না। তাহলে আমি এটা বুঝে ফেললাম, যদি এটাকে আমাকে সমাধান করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, বেজ এক করতে হবে। কি করতে হবে, বেজ এক করতে হবে, তাই না? তাহলে বেজ যেহেতু হচ্ছে এক করতে হবে, সুতরাং হচ্ছে আমি 1000 কে কি 10 কিউব লিখতে পারি। কি লিখতে পারি, 10 কিউব লিখতে পারি, তাই তো? তাহলে 10 কিউব লিখলাম, উপরে হোল টু দি পাওয়ার 7 ছিল, থাকুক, আর নিচে 10 টু দি পাওয়ার হচ্ছে কত 18 আছে, 18 থাকুক। এবার একটু খেয়াল করেন, আমরা নিয়ম অনুসারে কি জানি, পাওয়ারের পাওয়ার কি হয়, পাওয়ারের পাওয়ার হয় হচ্ছে গুণ। কি হয়, পাওয়ারের পাওয়ার হয় হচ্ছে গুণ। তাহলে 3 এবং 7 গুণ হলে কত হবে, 10 টু দি পাওয়ার 21, আর নিচে হয় হচ্ছে 10 টু দি পাওয়ার 18। 10 টু দি পাওয়ার 18। এবার দেখেন, এই যে বেজ এবং এই বেজ কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। এবার 10 লিখে 21 মাইনাস হচ্ছে 18, যেহেতু ভাগাকারে আছে পাওয়ার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার 3 বা হচ্ছে 10 কিউব, রেজাল্ট হচ্ছে কত 1000। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কত, সঠিক উত্তর হচ্ছে ডি 1000। যারা উত্তরটি সঠিক করতে পেরেছেন তারা একটু কমেন্ট বক্সে দিবেন, কাইন্ডলি রেসপন্স করবেন, তাহলে হচ্ছে আমিও বুঝতে পারবো যে আপনারা আমার সাথে আছেন, ঠিক আছে? আর যারা হচ্ছে করতে পারবেন, সাথে সাথে অ্যানসারটি হচ্ছে কি কমেন্ট বক্সে দিয়ে দিবেন। ওকে, শিপন দাস শিপন বলছে 1000, হ্যাঁ আপনাকে ধন্যবাদ। আর অন্য যারা হচ্ছে এটি করতে পেরেছেন বা অ্যানসারটি করতে পারবেন ম্যাথটি, তারা হচ্ছে কি কমেন্ট বক্সে অ্যানসারটি দিয়ে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি ম্যাথটি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? সো আশা করছি সবাই হচ্ছে এটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত হলো, সঠিক উত্তর হচ্ছে ডি 1000। ওকে ফাইন, তাহলে আমরা পরের ম্যাথটা একটু সলভ করার ট্রাই করি। এবার একটু খেয়াল করেন, এই যে ম্যাথটা আসছে, এই ম্যাথটা আশা করি সবাই হচ্ছে এটা কম বেশি জানেন যে এটার অ্যান্সার কত হবে, অ্যান্সার কত হয় এই ম্যাথের। সবাই একটু হচ্ছে কমেন্ট বক্সে অ্যান্সার দিন তো, আমাদের সাথে যারা আছেন। এই ম্যাথটা দেখে আপনার কোনো কিছু মনে পড়ছে কিনা, এই ম্যাথের অ্যান্সার সাধারণত কত হয়, একটু কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে দিন, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। কারণ এই ম্যাথটা হচ্ছে খুবই কমন একটা ম্যাথ, মানে এই যে এখানে যে ম্যাথটা আসছে, এটা ম্যাথের অ্যান্সার একজনে বলছে শিপন দাস শিপন বলছে 0 হবে স্যার। আচ্ছা আচ্ছা, আর কেউ, অন্য কেউ? ওকে, তাহলে দেখেন এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে কি দেওয়া আছে। আমরা সবাই জানি যে এইখানে এই ধরনের ম্যাথে এটা দেখলেই বোঝা যায় যে এটার ম্যাথের অ্যান্সার হবে হচ্ছে 1, কারণ এই ম্যাথ আমরা প্রচুর বারবার করে আসছি এবং এটা দেখেই বোঝা যায় যে, এবং এটা প্রচুর পরীক্ষা আসছে। তো এটা করতে করতে কি হয়, একটা সময় হচ্ছে যে আপনার মুখস্থের মতো হয়ে যায়, যেটা এই ধরনের থাকলে ম্যাথের অ্যান্সার হবে হচ্ছে কত, ম্যাথের অ্যান্সার হবে হচ্ছে 1। ওকে, তাহলে এখন এটা আসলে কিভাবে হয় একটু খেয়াল করেন। দেখেন কি কি দেওয়া আছে, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, তাহলে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে b। ওকে ফাইন, তাই যে এখন একটু খেয়াল করি, আবার এর বদলে a ইজ ইকুয়াল টু হচ্ছে কি লেখা যায়, c টু দি পাওয়ার z লেখা যায়। তাহলে লিখলাম a এর বদলে c টু দি পাওয়ার z, তার পাওয়ার হচ্ছে কি x ইজ ইকুয়াল টু হচ্ছে কি b। ওকে ফাইন, তাহলে পাওয়ারের পর কি হয়, গুণ হয়, তাহলে c টু দি পাওয়ার zx ইজ ইকুয়াল টু হচ্ছে কি b। এখন দেখেন c এর মান আবার কি বলা আছে, c এর মান বলা আছে আবার হচ্ছে b টু দি পাওয়ার y, তাহলে c এর বদলে আমরা হচ্ছে কি b টু দি পাওয়ার y বসাইতে পারি। তাহলে এখানে কি থাকলো, xz বা zx যাই লিখেন, আর এখানে থাকলো হচ্ছে b, তাই না? এবার একটু খেয়াল করেন, পাওয়ারের পর কি হবে, পাওয়ারের পর হবে হচ্ছে গুণ। তাহলে পাওয়ারের পর যদি গুণ হয় তাহলে b টু দি পাওয়ার কি হবে, x y z, আর ডান পাশে থাকলো হচ্ছে কি b টু দি পাওয়ার 1। উভয় পাশে হচ্ছে কি বেস সেম, উভয় পাশে কি বেস সেম, যেহেতু হচ্ছে বেস সেম
সুতরাং হচ্ছে কি আমরা বেস বেস উভয় পাশ থেকে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে পাওয়ার পর কি হবে সমান হবে। তাহলে সমান হলে এক্স ওয়াই জেড এর মান কত হবে, এক্স ওয়াই জেড এর মান হবে হচ্ছে 1। তাহলে আমাদের সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে 1। ওকে, কুমারেশ রয়, কুমারেশ রয় বলছে 1। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। কুমারেশ রয় বলছে 1। তবে ছাড়া অন্য যারা হচ্ছে সঠিক উত্তর দিতে পেরেছেন তারা হচ্ছে কাইন্ডলি অ্যানসারটা দিবেন। ওকে, সো এবার হচ্ছে আমরা আসি পরের ম্যাথটাতে। পরের ম্যাথটা একটু সলভ করার আমরা ট্রাই করি, খেয়াল করি। এখানে কি বলা আছে, এখানে বলা আছে 17 টু দি পাওয়ার 35 ইন্টু 17 টু দি পাওয়ার কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 17 টু দি পাওয়ার হচ্ছে 8। তাহলে এখানে এই কোশ্চেন মার্কসে কত হবে সেটা আপনাকে কি করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে। যারা ম্যাট্রিক করতে পারছেন তারা কাইন্ডলি হচ্ছে কমেন্ট বক্সে অ্যানসারটি দিয়ে দিবেন। যারা ম্যাট্রিক করতে পারছেন তারা কমেন্ট বক্সে অ্যানসারটি দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমরা একটু সলভ করার একটু ট্রাই করি। দেখেন, আমরা কি জানি পাওয়ারের পর কি হয়, পাওয়ার যদি বেস যদি সেম হয় তাহলে পাওয়ারকে কি আমরা যোগ আকারে লিখতে পারি, কি আকারে লিখতে পারি, যোগ আকারে লিখতে পারি। তাহলে একটু খেয়াল করি, এখানে কি বলা আছে 17 টু দি পাওয়ার 35 ইন্টু 17 টু দি পাওয়ার, এই যে প্রশ্নবোধক চিহ্ন এটাকে আমরা এক্স ধরলাম। আমরা যেহেতু এটা জানি না এটার মান কত, এটার মানকে আমি কি ধরে নিলাম, এটার মানকে ধরে নিলাম হচ্ছে এক্স। ওকে ফাইন, এক্স ধরে নিলাম। তাহলে ডান পাশে থাকলো হচ্ছে 17 টু দি পাওয়ার 8। ওকে, তাহলে এবার একটু খেয়াল করি, 17 টু দি পাওয়ার 8 থাকলো, দুইটা বেজই হচ্ছে কত, সেম। দুইটা বেজ কত, সেম, কত 17। তাহলে 17 থাকায় একটা বেজ লিখে আমরা পাওয়ার দুইটাকে কি করতে পারি, যোগ করে দিতে পারি। হ্যাঁ, সূচকের নিয়ম অনুসারে আমরা পাওয়ার দুইটাকে কি করতে পারি, যোগ করে দিতে পারি। এবার একটু খেয়াল করি, দুইটা পাওয়ারকে যদি যেহেতু আমরা যোগ করলাম, যোগ করার পরে দেখলাম যে উভয় পাশের বেস সেম হয়ে গেছে। তাহলে উভয় পাশের বেস যদি একই হয় তখন উভয় পাশ থেকে আমরা কি করতে পারি, ভিত্তিকে বাদ দিয়ে দিতে পারি। ভিত্তি বাদ দিলে কি হবে, পাওয়ার সমান হয়ে যাবে। তাহলে পাওয়ার যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, 35 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 8। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আপনার 35 থেকে যদি হচ্ছে আমরা 8 বিয়োগ করে দেই, তাহলে 8 মাইনাস হচ্ছে 35 ইজ ইকুয়াল টু হচ্ছে -27। তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে হচ্ছে -27। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত, সঠিক উত্তর হচ্ছে -27। ঠিক আছে, সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর হবে হচ্ছে -27। ক্লিয়ার? তাহলে যারা হচ্ছে -27 হচ্ছে, হ্যাঁ, যে -27 যার অ্যান্সার হচ্ছে সে হচ্ছে সঠিক উত্তর। এখানে অপশনটা ভুল দেওয়া আছে, সো -27 হচ্ছে যার অ্যান্সার আসছে তার উত্তর সঠিক হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এক্স এর মান এখানে কত হবে, -27। ক্লিয়ার? ওকে, তাহলে পরের ম্যাথটা চলে যাই। পরের ম্যাথে কি বলা আছে এবার একটু খেয়াল করি। এই ম্যাথে একটু প্রবলেম আছে। 17 এর পাওয়ার, হ্যাঁ শিবন দাস বলছে 17 এর পাওয়ার হচ্ছে -27 হবে। হ্যাঁ, আপনার অ্যান্সার সঠিক হয়েছে। এবার দেখেন পরের যে ম্যাথটা বলা আছে সেখানে বলা আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 2x ইনভার্স হোল স্কয়ার। এবার একটু খেয়াল করেন এখানে কথাটা কি বলা হয়েছে, 2 ইন্টু x ইনভার্স হোল স্কয়ার, 2 ইন্টু x ইনভার্স হোল স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার -5, এটা বলা আছে, তাই না? এবার একটু খেয়াল করি, যেহেতু এটা হোল স্কয়ার দেওয়া আছে, স্কয়ারটা কিন্তু 2 এরও এবং স্কয়ারটা হচ্ছে কি x টু দি পাওয়ার -1 উভয়েরই। x স্কয়ারটা হচ্ছে 2 এরও হবে, স্কয়ারটা হচ্ছে কি x টু দি পাওয়ার -1 এরও হবে, তাই না? এবং x টু দি পাওয়ার -5 তো আলাদা আকারে আছে, সেটা আলাদা আকারে থাকুক।
2 এর উপর স্কয়ার করলে কত হয়? স্কয়ার করলে হয় হচ্ছে 4। 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4। আর x টু দি পাওয়ার -1 বা x ইনভার্স 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে পাওয়ারের পর কি হয়? গুণ হয়, x টু দি পাওয়ার -2 হবে। -1 এর সাথে 2 গুণ হলে কত হয়? x টু দি পাওয়ার -2। এবার ইনটু হচ্ছে x টু দি পাওয়ার -5। এবার দেখেন বেস বেস সমান হয়ে গেছে। বেস বেস যদি সমান হয়ে যায় তখন হচ্ছে কি, এবং এটা যদি গুণাকারে থাকে তখন পাওয়ার কি হয়? পাওয়ার হয় যোগ। তাহলে x টু দি পাওয়ার -2 প্লাস পাওয়ারকে আমরা যোগ করে দিব, -2 এর সাথে হচ্ছে কি -5 যোগ হবে, তাহলে কত হলো? 4x -2 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হলো? -7। তাহলে 4x টু দি পাওয়ার -7, 4x টু দি পাওয়ার -7, তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? 4x টু দি পাওয়ার -7। তাহলে যারা ডি অ্যান্সার করছেন তাদেরটা হচ্ছে কি সঠিক উত্তর হয়েছে 4x টু দি পাওয়ার -7। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি আপনারা এই ম্যাথটি সবাই হচ্ছে কি বুঝতে পেরেছেন। 4x টু দি পাওয়ার -7, হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে 4x টু দি পাওয়ার -7। এবার একটু খেয়াল করেন। আচ্ছা, যারা আমার সাথে হচ্ছে যুক্ত আছেন তারা একটু বলেন তো যে আমের সাথে কি কলা যোগ করা যায় কি যায় না? ধরেন আমি আপনাকে বললাম যে হচ্ছে 10টি আম আছে এবং হচ্ছে কি 5টি কলা আছে, এই দুইটাকে আপনি একটু যোগ করে দেখান তো। আপনি কি যোগ করতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, এখানে একজনও নেই যেটাকে যোগ করতে পারবেন। ঠিক আছে, একই জিনিস যদি না হয় তাহলে সেটাকে কি করা যায় না? যোগ করা যায় না। 10টা আমের সাথে 10টা আম যোগ করা যায়, 10টা কলার সাথে 10টা কলা যোগ করা যায়, কিন্তু 10টা আম এবং 10টা কলা একসাথে যোগ করা যায় না, কারণ দুইটা আলাদা আলাদা জিনিস। সো এই জন্য যেহেতু হচ্ছে যে আমরা এইটুকু জানি যে একই ধরনের জিনিসকে কি করা যাবে? যোগ করা যাবে, আবার একই ধরনের জিনিসকে কি করা যাবে? বিয়োগ করা যাবে, কিন্তু আলাদা আলাদা জিনিস যোগ এবং বিয়োগ করা যায় না। ক্লিয়ার? সো এই যে যে ধারণাটা, এই ধারণাটা আমাদের আজকে কাজে লাগবে। এবার একটু খেয়াল করেন, এখানে আপনার কি আছে? 5 টু দি পাওয়ার -3। কি বলা আছে? 5 টু দি পাওয়ার -3। এখানে বলা আছে 5 টু দি পাওয়ার -3। এখানে বলা আছে হচ্ছে কি 5 টু দি পাওয়ার -3। এখন দেখেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি সেম আছে, কি আছে? একই জিনিস আছে। তাহলে এটাকে আমরা 5 টু দি পাওয়ার -3 কল্পনা করব না, এটাকে কল্পনা করব একটা আম হিসেবে, অথবা একটা কলা হিসেবে, অথবা একটা বই হিসেবে। আমি কি বলছি বুঝাইতে পেরেছি আপনাকে? তাহলে একটু খেয়াল করেন, তাহলে 5 টু দি পাওয়ার -3 এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। জাস্ট এই ধরনের ম্যাথগুলোতে যদি হচ্ছে কি আপনি 5 টু দি পাওয়ার -3 কে একটি সংখ্যা বা একটা অন্য কোনো কিছু হিসাবে কল্পনা করেন তাহলে এটা আপনার জন্য হচ্ছে খারাপ। তাহলে আপনি কি করবেন? এটাকে একটা কলা হিসেবে কল্পনা করবেন, এটা একটা আম হিসেবে কল্পনা করবেন, তাই তো? তাহলে কি হবে? এবার একটু খেয়াল করেন, তাহলে এখন 5 টু দি পাওয়ার -3 কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5টা, এটাকে যদি আপনি আম আম হিসাব করেন, যে 5 টু দি পাওয়ার -3 হিসাব না করে আম হিসাব করলাম, তাহলে কয়টা আম আছে? 1টা আম 2টা আম 3টা আম 4টা আম 5টা আম। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কি হবে? 5টা আম। ক্লিয়ার? তাহলে 5 টু দি পাওয়ার -3 5 বার যোগ আছে, তাহলে এটাকে যোগ করে আমরা কি লিখতে পারি পরের লাইনে? 5টা ইনটু 5 টু দি পাওয়ার -3। সহজ। ক্লিয়ার? এটা যেহেতু হচ্ছে 5 ইনটু 5 টু দি পাওয়ার -3 হয়ে গেল, 5টা 5 টু দি পাওয়ার -3 আছে এখানে, কারণ একটা 5 টু দি পাওয়ার -3, দুইটা 5 টু দি পাওয়ার -3, তিনটা 5 টু দি পাওয়ার -3, চারটা 5 টু দি পাওয়ার -3, পাঁচটা 5 টু দি পাওয়ার -3, তাই না? তাহলে কয়টা 5 টু দি পাওয়ার -3 আছে? 5টা। ওকে ফাইন, 5টা 5 টু দি পাওয়ার -3 থাকলো, ভালো কথা। এবার একটু খেয়াল করি, এখন দেখেন তাহলে এখানে এটা তো 5টা 5 টু দি পাওয়ার -3 থাকলো, তাহলে এইখানে 5 এর উপরে পাওয়ার আছে 1, এখানে 5 এর উপর পাওয়ার আছে হচ্ছে কত? -3। যেহেতু দুইটার বেস সেম সুতরাং গুণাকারে আছে, তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার হবে যোগ। তাহলে 1 যোগ -3, দ্যাট মিন্স হচ্ছে 5 টু দি পাওয়ার 1 - 3 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 5 টু দি পাওয়ার -2। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত হবে? 5 টু দি পাওয়ার -2।
তাহলে যারা 5 টু দি পাওয়ার -2 অ্যান্সার করছেন সি হবে স্যার। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ শিপন দাস। শিপন সঠিক উত্তর দিয়েছে যে 5 টু দি পাওয়ার -2 হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে হবে সি, 5 টু দি পাওয়ার -2। তাহলে আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? এবার একটু খেয়াল করি, পরের ম্যাথটা আমরা চলে যাই। দেখেন আগের যে হচ্ছে আমরা যে প্যাটার্নটা ফলো করছি এখানে কিন্তু সেম এই একই প্যাটার্নটা হচ্ছে এখানে কাজ করবে। এখানে শুধু 5 টু দি পাওয়ার -3 না বলে এখানে কি বলা আছে, 2 টু দি পাওয়ার 30 বলা আছে। কি বলা আছে? 2 টু দি পাওয়ার 30 বলা আছে। তাহলে 2 টু দি পাওয়ার 30 কয়টা আছে একটু খেয়াল করি, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এটা বাদ, এখানে প্লাস হবে না। তাহলে 2 টু দি পাওয়ার 30 কয়টা আছে? চারটা। একটা 2 টু দি পাওয়ার 30, দুইটা 2 টু দি পাওয়ার 30, তিনটা 2 টু দি পাওয়ার 30, চারটা 2 টু দি পাওয়ার 30, তাই না? তাহলে কয়টা আছে? চারটা। তাহলে আমরা কি লিখতে পারি? 4 ইন্টু 2 টু দি পাওয়ার 30। ক্লিয়ার? এইবার একটা সমস্যা হয়েছে। দেখেন প্রিভিয়াস ম্যাথে কি ছিল? প্রিভিয়াস ম্যাথে ছিল 5 ইন্টু 5 টু দি পাওয়ার -2, তাই না? তখন হচ্ছে কি আমরা দুইটা বেস সমান ছিল, এই জন্য হচ্ছে কি পাওয়ারকে যোগ করে দিতে পেরেছি। কিন্তু এইবারে এখানে আছে 4 আর এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 30। তাহলে 4 এবং 2 হচ্ছে কিন্তু সেম না। কিন্তু আমরা তো এইটুকু জানি যে 4 কে আমরা কি 2 এর আকারে ভেঙে নিতে পারি। তাহলে আমরা 4 কে কি লিখবো? এখানে 4 কে লিখবো 2 স্কয়ার, আর 2 টু দি পাওয়ার 30 যেটা আছে সেটা থাকুক। এবার একটু খেয়াল করেন, এখন এটাকে আমরা কেন করছি? হ্যাঁ, বিথি দে বলতেছে হচ্ছে সি। হ্যাঁ, বিথি দে, আপনাকে ধন্যবাদ। বিথি দে বলছে সি, বিথি দে হচ্ছে সি। হ্যাঁ, তাহলে এখন দেখেন, তাহলে 4 কে আমরা 2 স্কয়ার লিখলাম আর এখানে তো 2 টু দি পাওয়ার 30 আছেই। এবার একটু খেয়াল করি যে দুইটার বেস কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তাহলে একটা বেস আমি যদি হচ্ছে লিখি, একটা বেস লিখে 2 প্লাস 30 পাওয়ার গুলোকে যোগ করে দিলাম, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 32। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 32। তাহলে যারা সি অ্যান্সার করছেন তারা সঠিক উত্তর করতে পেরেছেন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? মিঠুন হালদার। মিঠুন হালদার সঠিক উত্তর করছেন, তো আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আপনারা আমার টাইটেল এক হয়ে গেছে, হালদার হালদার। ঠিক আছে, ওকে। তাহলে মিঠুন হালদার বলতেছে সি, বিথি দে সেও বলছে সি। তাহলে হচ্ছে দুইজনকে ধন্যবাদ, তারা সঠিক উত্তর করতে পেরেছেন। তাহলে ওটা খেয়াল করেন, তাহলে আপনি যদি বেসিকটা একটু বুঝতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু হচ্ছে কি আপনার ম্যাথমেটিক্সটা বোঝা সহজ এবং আপনি একই ধরনের ম্যাথ যখন আসবে সেগুলো হচ্ছে কি নিজে করতে পারবেন। আসলে পড়াশোনাটা এভাবেই সাস্টেইনেবল করা উচিত, যেন আমি নিয়ম শিখবো একটাই এবং এই টাইপের ম্যাথ আসলে যেন হচ্ছে আমি করতে পারি, সেই ধরনের সক্ষমতা যেন কি হয় আমার তৈরি হয়। বেশি ম্যাথ করতে হয় না, কোনো টপিকই বেশি পড়তে হয় না। হ্যাঁ, আর আমি আসলে খুবই কম পড়া মানুষ। কম পড়া বলতে হচ্ছে প্রচুর পড়ছি, কিন্তু আমি কন্টেন্ট পড়ছি কম। হ্যাঁ, কন্টেন্ট পড়ছি কম, কিন্তু ওগুলো বারবার পড়ছি। তা আমার মনে আছে যে হচ্ছে যে ইংরেজি সাহিত্যের একটা বই আছে না, মিরাকল, ওরাকলের মিরাকল, ওই বইটা আমি মনে হয় 7 বার পড়ছি। মানে আমার বইটা দেখলে যে কোনো হচ্ছে মানুষের মায়া লাগবে, মানে একদম খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। এরকম ভাবে হ্যাঁ, আপনারা যখন প্রিপারেশন নেবেন একটা বই পড়বেন, বারবার পড়বেন, তাতেই হচ্ছে আপনার সফলতা নিশ্চিত হবে। কারণ প্রিলি ফেল কেউ ভাই না পারার কারণে করে না। যে 2 বছর পড়াশোনা করছে প্রত্যেকদিন 6 ঘন্টা করে, সে প্রিলি ফেল না পারার কারণে করবে না। কেন করবে? পারা প্রশ্ন ভুল করে প্রিলি ফেল করবে। হ্যাঁ, পারা প্রশ্ন কেন ভুল করবে? আবেগে। হ্যাঁ, পারা প্রশ্ন ভুল হয় হচ্ছে আবেগে, মনে হবে এটা হবে কিন্তু এটা হয় না। তো এ ধরনের ভুলগুলো যেন না হয়। আর প্রিলি পরীক্ষা অন কাইন্ড অফ হচ্ছে ক্যারাম খেলা। ক্যারাম খেলা তো বুঝতে পারছেন যে ইজি গোটি যদি আপনি মিস করেন তাইলে আপনি জিততে পারবেন না। সো প্রিলি পরীক্ষায় বা চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি সবাই যেটা পারে সেটা আপনাকে পারতেই হবে, সবাই যেটা পারে না এরকমও 2-1টা প্রশ্ন পারতে হবে, তাহলেই আপনি অন্যদের থেকে কি এগিয়ে যাবেন। এটাই সায়েন্স, এর বাইরে আসলে কিছু নেই। তো আমার ব্যাংকের পরীক্ষা ছিল মানে 2018 সালের সিনিয়র অফিসার, এটাই হচ্ছে প্রথম ব্যাংকের পরীক্ষা।
ইন দ্য মেন টাইম আসলে আমি জানিও না যে সিনিয়র অফিসার, অফিসার জেনারেল আর ক্যাশের মধ্যে পার্থক্য কি, শুধু এটুকু জানতাম মানে এই পদটা নাকি অনেক ভালো। তো দেখেন আমি পরীক্ষা দিতে গেলাম, ঠিক আছে, ওখানে ম্যাথ আসছিল হচ্ছে 30টা ওইবার আর কি, সিনিয়র অফিসার 2018 সালের পরীক্ষায়। ওই ম্যাথ প্রশ্নটা একটু সহজ ছিল, আর বাকি যে 40টা প্রশ্ন আসছে এত কঠিন, আপনারা সিনিয়র অফিসার 2018 সালের কম্বাইন্ড প্রশ্নটা দেখলে বুঝবেন যে হচ্ছে বাকি প্রশ্ন খুবই কঠিন আসছে, আমি কিছুই পারি না। এবং ওই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কসও ছিল না, মানে আপনার কোনো নেগেটিভ মার্কস নেই, আপনি সব দাগে আসলে যে কয়টা হবে আপনি ততই পাবেন। তো যাই হোক, তো আমি ম্যাথে পেলাম 30-এ 27, হ্যাঁ ম্যাথে পেলাম 30-এ 27, আর বাকি যে 40 তাতে পেলাম 15। এখন তো ওইবার কাটমার্ক ছিল হচ্ছে 38, এবার একটু খেয়াল করেন। তাহলে এই যে যে ম্যাথের উপর আমার একটা এক্সপার্টাইজ ছিল, এটা কিন্তু আমাকে আজকে আপনার সামনে দাঁড় করিয়েছে, তাই না? তো এই যে যে জায়গাটা, এটা আপনাকে বুঝতে হবে যে আপনার স্ট্রং জোনটা সেটা যেন স্ট্রংই থাকে, আর অন্য যে জায়গাগুলো আছে দুর্বল জায়গাগুলো সেগুলো যেন হচ্ছে আস্তে আস্তে কি অন্যদের মতো অ্যাভারেজ হয়ে যায়, মানে অ্যাভারেজের থেকে বিলোতে গেলে আর কাজ হবে না, তাই না? তাহলে এই জন্য হচ্ছে কি যার যেখানে দুর্বলতা আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে, এবং সেগুলোর দুর্বল জায়গাগুলোকে কি করতে হবে, সবল করতে হবে। সবল মানে ওটা তো আর ওইভাবে সবল হবে না যেটা একদম ফুল, কারণ ওইটার উপরে এক্সপার্টাইজ বা আপনি তো পিএইচডি করতে আসেন নাই। হ্যাঁ, ইংলিশের মনে করেন একটা, আমরা যারা করি, যারা চাকরি প্রার্থী আছে, ইংলিশের এরকম মোটা একটা বই কিনি বাজার থেকে, ওই বইটা হচ্ছে পড়া শুরু করি। কেন ভাই এই এই ভুল আপনি কেন করবেন? আপনি ধরেন একটা হচ্ছে ইংরেজির মানে ছোট বই কোথায় আছে, অল্প কিছু নিয়ম কোথায় আছে, হ্যাঁ, বা হচ্ছে ডাইজেস্ট টাইপ কি কোথায় আছে, সেই নিয়মগুলো পড়েন, ওই নিয়মগুলো বারবার করেন। আপনি তো ইংরেজিতে ভাই পিএইচডি করতে আসেন নাই, আপনি তো ইংরেজি টিচার হবেন না, আপনি ইংরেজিতে হচ্ছে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কেন নাউনের উপরে 30টা রুলস পড়তে হবে? কেন? ওয়াই? সো এই ধরনের ট্রাপে পড়া যাবে না। হ্যাঁ, ট্রাপ অনেকভাবেই পাতা থাকে, যে একটা বই মনে করেন 700 পেজ, একটা জিকের বই 900 পেজ হয়, কি কারণে? কারণ হচ্ছে যে 900 পেজ যদি না হয় তাহলে ওই বইটা আপনার কাছ থেকে 500 বা 600 টাকা নিতে পারবে না। ওই বইটা যদি 200 পেজ হয় তাহলে ওটা দাম রাখতে হবে 120 টাকা। ঠিক আছে স্যার, বিসিএস এর ম্যাথ ব্যাংকের জন্য কতটা কার্যকরী? বিসিএস এর ম্যাথ ব্যাংকের জন্য হচ্ছে 30% কার্যকরী, ঠিক আছে, আর আর কার্যকরী না। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে আপনি তাহলে কিভাবে চাকরি পেয়েছেন। আমি হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে 6 বছর একদম 2013 থেকে 18 সাল পর্যন্ত মানে টিউশনি করাইছি প্রচুর। যারা বরিশাল ইউনিভার্সিটির যদি কেউ থেকে থাকেন আমার সমসাময়িকে, সে হয়তো আমার নামও শুনবেন বরিশালে, যে হচ্ছে আমি প্রচুর টিউশনি করাইতাম। তো এই কারণে 5 থেকে 12 পর্যন্ত আমার ম্যাথ বই মোটামুটি মুখস্থ ছিল। তো ওই অ্যাডভান্টেজটা আমি পাইছি চাকরি ক্ষেত্রে এসে, যে হচ্ছে আমাকে ম্যাথ খুব একটা পড়তে হয় নাই। হ্যাঁ, এবং ম্যাথের যে কোনো প্রশ্নে ভুল থাকলে আমি বলে দিতে পারতাম যে এই প্রশ্ন ভুল আছে, কারণ আমি ম্যাথের মোটামুটি আশপাশ দিয়ে অন্যান্য বিষয়গুলো জানি যে এটা না থাকার কারণে এটা করা যাবে না। ঠিক আছে, কিন্তু আমি ইংরেজির প্রশ্ন কোনটা সহজ কোনটা কঠিন এটা আমি বুঝতাম না প্রথম, কারণ এখানে আমার একটু দুর্বলতা ছিল, বাট আমি সেটা প্রচুর প্র্যাকটিস করে হচ্ছে আমি কাটিয়ে উঠেছি। ঠিক আছে, এবং মনে পড়ে হচ্ছে 41 বিসিএস এর আগে আমি 1700 ভোকাবুলারি পড়ছিলাম, প্রত্যেকটা ভোকাবুলারি 8-9 বার করে হচ্ছে আমি লিখছিলাম। ঠিক আছে, এবং সেখান থেকে আমি 1 মার্কস ক্যারি করছিলাম, এবং সেই ভোকাবুলারি হচ্ছে আমার পরবর্তীতে অল টাইম আমাকে হচ্ছে যে সাপোর্ট দিয়ে গেছে। সো এই জন্য কোনো কিছুই ফেলনা না, কোনো অর্জনই খারাপ না। পরিশ্রম করলে সেটা আপনাকে একটা না একটা সময় হচ্ছে যে যেমন আপনাকে ভালো ফলাফল দিবে স্কিল, আবার যদি কোনো অপরাধ করে থাকেন অবশ্যই কোনো না কোনো সময় আপনি সেটার ব্যাক পাবেন। ঠিক আছে, ওই যে সানাইরি দিবি শানু একটা কবিতা আছে, মিথ্যে ভীষণ। ঠিক আছে, ওইখানে কয়েকটা লাইন উদ্ধৃত করছি। ঠিক আছে, সে লিখেছেন, করছো যে ভুল আজ বাদে কাল দিবে মাসুল, কারণ সময় ফিরিয়ে দেয় সময়েরই ভুল। ঠিক আছে, এই জন্য যারা ক্লাসটি করছেন এই ব্যাপারে সচেতন থাকবেন, পরিশ্রম করছেন, অবশ্যই আপনি আপনার
পরিশ্রমের ফল পাবেন, আর যদি কারোর সাথে কোনো অন্যায় করে থাকেন সেটাও পাবেন। সো বি কেয়ারফুল। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা করতে পারলাম। আর এরপরে হচ্ছে যে আমরা 2টা ম্যাথ করব, তারপর হচ্ছে আজকের মতো আমরা আমাদের ক্লাস শেষ করব। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে যে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখবেন, আমি আমার জায়গা থেকে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। কেমন? ওকে, এবার আসি পরের ম্যাথটা কি বলছে। এবার একটু খেয়াল করেন, এখানে একটু ট্রিক্স আছে। হ্যাঁ, এই যে আমি মানে ফার্স্ট যেদিন হচ্ছে এখানে এসে ক্লাস নেই, অনেকে জুমে যুক্ত ছিলেন, এই শিপন দাস সেও মনে হয় জুমে যুক্ত ছিলেন, তাকে একটা কথা বলছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার বোঝানো অনেক সুন্দর, ধন্যবাদ। ওকে, তো আমার বোঝানো সুন্দর কিনা আমি জানি না, বাট আমি চিন্তা করি যে আমি যখন অন্যের সাথে কথা বলি তখন চিন্তা করি যে হচ্ছে যে আমি যদি রিসিভার হইতাম তাহলে আমি তার কাছ থেকে কি প্রত্যাশা করতাম। ঠিক আছে, আর আমি আপনাদেরকে যখন কোনো একটা জিনিস হচ্ছে শেখানো ট্রাই করছি বা আপনাদের সাথে শেয়ার করছি, তখন আমি চিন্তা করতেছি যে আপনার জায়গায় যদি আমি একদমই না বুঝে মানে কিছুই জানি না সেরকম একটা অবস্থায় যদি আমি বসে থাকতাম, তাহলে আমার কি কি জিনিস কোশ্চেন ছিল এবং কি কি জিনিস আমার জানার প্রয়োজন ছিল সেই জিনিসটা চিন্তা করে হচ্ছে আমি ক্লাসটা কন্ডাক্ট করার ট্রাই করি। তো মানুষ হিসেবে সীমাবদ্ধতা আছে, থাকবে, তারপর অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো তারপর হচ্ছে চেষ্টা করি যে আসলে বিষয়গুলোকে কিভাবে আরো সুন্দর করা যায় বা হচ্ছে এখান থেকে আমি কি কি শিখতে পারি, এই আর কি। তো এটা হচ্ছে সামান্য প্রচেষ্টা আর কি। তো কুমারেশ রয় বলছে ছি। আচ্ছা দেখি এটার অ্যান্সারটা কত হয়। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, আমরা রুটের ভ্যালু, আচ্ছা যে কথাটা বলতে যাচ্ছিলাম যে যারা জুমে যুক্ত ছিলেন গত সপ্তাহে তাদেরকে আমি বলেছি যে ম্যাথে যদি ভালো করতে হয় তাহলে 1 থেকে 20 পর্যন্ত নামতা, 1 থেকে 10 পর্যন্ত কিউব, এবং হচ্ছে কি 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে কি আপনার ফ্যাক্টোরিয়াল, এবং হচ্ছে যে আপনার কি বলে যে হচ্ছে যে বিভিন্ন স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে মুখস্থ রাখতে হবে। এখন আপনার কাছে কোশ্চেন, এগুলো তো গুণ করলেই পারা যায়। হ্যাঁ পারা যায়, বাট হচ্ছে যে মুখস্থ থাকবে সে তো দ্রুত করতে পারবে, এটা তো আপনাকে পরীক্ষার হলে বা যে কোনো জায়গায় অনেক অ্যাডভান্টেজ দিবে, তাই না? এবার একটু খেয়াল করেন, তাহলে এইবার দেখেন সেই যে কথাটা বলছি এটা এইখানে কিভাবে কাজে লাগছে খেয়াল করেন। এখন দেখেন এইখানে আমরা কি জানি রুট মানে কত, এখানে √3 মানে হচ্ছে কি 3^12। রুট যদি উঠে যায় তাহলে সে পাওয়ার হিসেবে কত দিয়ে যায়, সে হচ্ছে হাফ দিয়ে যায়। মানে রুটও যে কথা, এটার পাওয়ার হাফ সেই একই কথা, যাহাই রুট তাহাই হচ্ছে কি তার উপরে পাওয়ার হিসেবে কত থাকবে, হাফ থাকবে, তাই তো? ওকে, তাহলে এবার একটু খেয়াল করেন, তাহলে আমরা এখানে এই রুটকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে 3^n এটার পাওয়ার কি লিখতে পারি, 1/2 লিখতে পারি। আর এইখানে আমরা 729, এবার একটু বলেন তো কতকে স্কোয়ার করলে 729 হয়, কতকে স্কোয়ার করলে 729 হয়? এই যে দেখছেন, এই জিনিসটা যদি হচ্ছে আপনার মুখস্থ থাকতো তাহলে কিন্তু হচ্ছে কি আপনি ইজিলি বিষয়টাকে করতে পারতেন, তাই না? তাহলে যে জানে যে হচ্ছে কি 27 কে স্কোয়ার করলে হচ্ছে কি হয় 749 হয়, তার জন্য কিন্তু বিষয়টা সহজ। এখন এবার আমার জন্য ম্যাথটা করা কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। পাওয়ারের পর কি হয়, গুণ হয়, তাহলে n এর সাথে হাফ গুণ হলে 3^n/2 হবে। কি হবে, 3 কি হবে, n/2। এবার দেখেন 27 কে আমরা কি লিখতে পারি, 3 কিউব লিখতে পারি, আর হচ্ছে স্কোয়ার থাকলো স্কোয়ারের জায়গায়, ঠিক আছে? এবার একটু খেয়াল করি, তাহলে 3 কত হবে, n/2, আর এখানে 3 পাওয়ারের পর কি হয়, গুণ হয়, তাহলে 3 দুগুণী 6। এবার দেখেন দুই সাইডের বেস সমান হয়ে গেছে, বেস বাদ দিয়ে দিলাম, n/2 = কত হবে, 6। তাহলে n এর মান কত হবে, n এর মান হবে হচ্ছে 12। তাহলে সঠিক উত্তর কত, সি, n এর মান কত হবে, 12। ওকে, হ্যাঁ শিপন বলছে 3^6 করতে হবে, 3^6 করলেও হবে, 3^6 করলে যে প্রবলেম হবে না এরকম না, আপনি যে 3^6 করেন তাতেও হবে। মানে শিপন দাস যেটা বলছে সেটা হচ্ছে আমি একটু এখানে লিখছি। দেখেন সে বলছে যে 3 আমরা যদি এখানে n/2 লিখি আর 729 কে 3^6 লিখলে হয়, মানে 3 কে যদি আপনি 6 বার গুণ করেন,
3 কে যদি আপনি 6 বার গুণ করেন, কারণ 3 দিনে 9, 9 নং 81, 81 গুণ 9 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 729। তার মানে এই 729 এর বদলে আমরা কি বসাইতে পারি? 3 টু দি পাওয়ার 6 বসাইতে পারি। যেহেতু বেস বেস সমান হয়ে গেছে, তাহলে n/2 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 6। সুতরাং n এর মান কত হবে? n এর মান হবে হচ্ছে 12। এভাবে করা যায়, হ্যাঁ, কোনো সমস্যা নেই, যে যেভাবে করে। ঠিক আছে, আপনার নিয়ম ঠিক মানলেই হয়। তো ম্যাথমেটিক্স একটা সুবিধা আছে, ম্যাথমেটিক্সের সুবিধাটা হচ্ছে কি লজিক মেনে চলে। হ্যাঁ, যে ম্যাথমেটিক্স আপনি কখনোই বলতে পারবেন না যে হচ্ছে যে এইটা এইখানে এই কারণে ব্যতিক্রম, হ্যাঁ, এরকম ভাবে বলার কোনো সুযোগ নেই, কারণ এটা তো লজিক্যাল, যুক্তি মেনে চলে। সুতরাং এখানে গোজামিল দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো ইংরেজিতে যে প্রবলেমটা হয়, ইংরেজিতে হচ্ছে কি সবকিছু নিয়ম মেনে চলে, আবার প্রত্যেকটা জায়গায় হচ্ছে দেখবেন এক একটা ব্যতিক্রম তৈরি হয়। কিভাবে? ধরেন আপনি যে কি করবেন, কোনো কিছু পূরণ করবেন, ঠিক আছে, যদি আপনি তথ্য দিয়ে পূরণ করেন তাহলে ফিল ইন হবে। হ্যাঁ, তাহলে যে আমরা বলি না ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে ভুল। তাহলে এখানে কি কি লিখতে হবে? ফর্ম ফিল ইন। হ্যাঁ, ফর্ম ফিল ইন। আবার তথ্য বাদে অন্য কোনো জিনিস দিয়ে যদি হচ্ছে আপনি কোনো কিছু পূর্ণ করেন তাহলে হবে ফিল আপ। কেন ভাই, এত কিছু কেন লাগবে? মানে কিরকম একটা উদ্ভট নিয়ম। তথ্য দিয়ে পূরণ করলে ফিল ইন, আবার হচ্ছে কি তথ্য দিয়ে যদি পূরণ না করে অন্য কিছু, যেমন হচ্ছে একটি বালতি যদি হচ্ছে আপনি পানি দিয়ে পূর্ণ করেন তাহলে সেখানে হবে ফিল আপ। হ্যাঁ, তো এই যে যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আমার কাছে খুবই বিরক্তি লাগে। তো সেক্ষেত্রে এখানে ম্যাথের এই প্রবলেমটা নাই, যে হচ্ছে ম্যাথে আপনি যদি লজিক ঠিক থাকে তাহলে হচ্ছে একদম সঠিকভাবে মিলে যাবে, আর যদি আপনার লজিক ঠিক না থাকে তাহলে একদম গোল্লা পাবেন। ঠিক আছে, মাঝামাঝি কিছু নাই। হ্যাঁ, তো এই মাঝামাঝি, অনেক সময় মাঝামাঝি থাকাটা খারাপ। 2001 সালে যখন হচ্ছে আল কায়দা কর্তৃক টুইন টাওয়ারে হামলা হয়, হ্যাঁ, এই যে 9/11 আর কি যেটাকে বলা হয়, সেপ্টেম্বরের 11 তারিখ 9/11, তখন হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট ছিল জর্জ বুশ। তো জর্জ বুশ তো সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। ঠিক আছে, সে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, যেটাকে হচ্ছে ওয়ার এগেইনস্ট টেরর, ঠিক আছে, বা হচ্ছে প্রিমিটিভ অ্যাটাক বলা হয়। তো সেখানে সে উচ্চারণ করছিল এরকম একটা বাণী যে আমেরিকা সারা পৃথিবীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যারা আমেরিকার পক্ষে থাকবে তারা হচ্ছে আমাদের বন্ধু, আর যারা পক্ষে থাকবে না তারা হচ্ছে আমাদের শত্রু, মাঝামাঝি কিছু নাই। ঠিক আছে, তো এটাই তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এটাই সত্য। আপনার যদি হয় তবে ফুল মার্কস হচ্ছে আপনি পাবেন, আর যদি না হয় তাহলে হচ্ছে আপনি 0 পাবেন, মাঝামাঝি কিছু নাই। ঠিক আছে, এজন্য হচ্ছে কি আপনাকে ম্যাথমেটিক্স শিখতে হলে খুব সুন্দরভাবে শিখতে হবে, আদারওয়াইজ ওকে। তাহলে আজকে আমাদের শেষ ম্যাথটি করব। পরের ম্যাথটি কি বলা আছে? পরের ম্যাথটি বলা আছে হচ্ছে 16 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3x প্লাস 3। এটা যদি হয় তবে x এর মান কত সেটা আপনাকে বের করতে বলা হয়েছে। ক্লিয়ার? এবার একটু খেয়াল করি, 16 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3x প্লাস 3, তাই তো? দেখেন এখানে 4 আছে, এখানে কত আছে? আছে 16। তাহলে এই 16টাকে আমি 4 এ কনভার্ট করে নিই, কারণ যদি বেস সমান হয় তখন হচ্ছে কি উভয় পাশ থেকে বেসকে আমরা বাদ দিতে পারবো। হ্যাঁ, তাহলে এখন 16 এর বদলে আমরা কি লিখলাম? 4 স্কয়ার, আর এখানে লিখলাম 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3x প্লাস 3। ওকে, তাহলে পাওয়ারের পর কি হয়? গুণ হয়। তাহলে 4 টু দি পাওয়ার 4x প্লাস হচ্ছে 8 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 4 টু দি পাওয়ার 3x প্লাস 3। এবার এই 4 কে আমরা যদি ক্যান্সেল করে দিই তাহলে 4x প্লাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 3x প্লাস 3। এবার x 3x কে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে হয় x, আর 8 কে যদি এই সাইডে নিয়ে যাই তাহলে x ইজ ইকুয়াল টু -5। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত হবে? x এর মান হবে হচ্ছে -5। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? -5। যারা যারা সঠিক উত্তর করতে পেরেছেন তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা এই পর্যন্তই হচ্ছে আমরা শেষ করব। আর হচ্ছে যে আপনারা
আমাদের সাথে হচ্ছে চাইলে আমাদের যে কোর্সগুলো আছে সেখানে হচ্ছে যে আপনারা এনরোল হতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা আমাদের যে কম্বাইন্ড গোল্ড লাইভ ব্যাচ আছে সেখানে হচ্ছে 52% ডিসকাউন্টে ভর্তি চলছে। তো সেই ভর্তিতে আপনাদের ফি হচ্ছে 6,000 টাকা, কিন্তু 52% ডিসকাউন্টের পরে এখন হচ্ছে 2,880 টাকায় হচ্ছে আপনারা ভর্তি হতে পারবেন। তো যারা হচ্ছে আগ্রহী আছেন তারা আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে যোগাযোগ করতে পারেন, বা ওয়েব পোর্টাল আছে, এবং এই যে হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বারে যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত তথ্য জানতে পারবেন, এবং চাইলে আপনারা যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে আমাদের যে পেইড যে সার্ভিস আছে সেগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন। এছাড়া আমাদের কি কি আছে বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে, আমাদের আছে হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে আপনি নক করেও জানতে পারবেন, হটলাইন নাম্বার আছে, এবং ইউটিউবে হচ্ছে কি চ্যানেলে আপনি নিয়মিত আপডেট পাবেন, ক্লাস পাবেন। তো যারা আগ্রহী তারা হচ্ছে যে এখান থেকে সেবা নিতে পারেন। তো সকলের জন্য শুভকামনা থাকলো, সকলকে শুভরাত্রি জানাচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই কামনায় আজকে আমরা শেষ করছি, সকলকে ধন্যবাদ।